সৌরভ, স্টার্ট করবো? আমরা লাইভে আছি। আচ্ছা, বাকি স্পিকারসদেরকেও কি তুমি আমি অ্যাড করছি হ্যাঁ, বাকি স্পিকারস। তাহলে একবার অ্যাড হয়ে গেলে তারপরে আমি সবাইকে ওয়েলকাম করবো আর কি। আচ্ছা, আমরা এখন লাইভে আছি, ফেসবুক লাইভে। সব স্পিকারদেরকে আর আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আমি বেসিক্যালি রক্ষার তরফ থেকে। আর রক্ষা কি সেটা যদি আপনারা এখন অব্দি না জেনে থাকেন, আমি একটু কুইকলি ইন্ট্রোডিউস করে দিই। রক্ষা হচ্ছে একটা নেটওয়ার্ক অফ অর্গানাইজেশন আর প্রফেশনালস যারা একত্রিত হয়েছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজটাকে রুখতে, সেটাকে রেকগনাইজ করতে, তার বিরুদ্ধে আওয়াজ ওঠাতে, আর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের যে সার্ভাইভার্স আছে, সেটা বাচ্চা হোক বা অ্যাডাল্ট সার্ভাইভার্স, তাদের সাথে কাজ করে রক্ষা। রক্ষা কমিউনিটি অ্যাওয়ারনেস করে, ডিরেক্ট সাপোর্ট প্রোভাইড করে সার্ভাইভার্স দেরকে, বোথ চিলড্রেন আর অ্যাডাল্টস। অলসো কমিউনিটি, গভর্নমেন্ট সবার সাথে কাজ করে। আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে রক্ষার ইউথ গ্রুপ ওয়ে টু সানশাইন, যারা ফর্মড হয়েছিল 2017-এ। তারা প্রত্যেক বছর কাজ করে চলেছে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের উপরে অ্যাওয়ারনেস স্প্রেড করতে। 2017-তে ফর্মড হয়, 2018-তে তারা একটা প্লে করে যাদবপুর ইউনিভার্সিটি তে, যেখানে 2019-এ সেটা করে, যেখানে ওরা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের নিয়ে সচেতনতা রেজ করে। তারা প্রত্যেক বছর বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম করেছে। 2018-তে তারা কলকাতার স্কুলে গিয়ে সচেতনতা শিবির করেছে। ওটার প্রোগ্রামটার নাম ছিল পন্ডার, প্রোটেক্ট, প্রিভেন্ট। 2020-তেও কোভিড এর জন্য অনলাইন একটা প্রোগ্রাম করা হয় বিভিন্ন বক্তাদের সাথে, যারা অবভিয়াসলি সাইকিয়াট্রিস্ট, ফিল্ম মেকার্স, সার্ভাইভার্স নিজেরা। তারা এসে তাদের এক্সপিরিয়েন্সেস শেয়ার করে। আর আজকে 2021-এ খুব জরুরি একটা বিষয় নিয়ে তারা এসছে। আজকে আমরা কথা বলতে চলেছি সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ এর ব্যাপারে, যেটা খুব 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 কম কথা বলা হয়। আমরা যখনই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের কথা বলি না কেন, বেশিরভাগ সময় কিন্তু আমরা কন্যা শিশুদের কথা বলি, কিন্তু ছেলে শিশুদের কথা খুব কম বলা হয়। আর এই বিষয়ে কথা বলতে আমাদেরকে জয়েন করেছেন তিনজন খুব বিশিষ্ট প্যানেলিস্ট। পরিচয় করিয়ে দিই। প্রথমে ডক্টর রিমা মুখার্জি, উনি একজন সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। অ্যাট দ্য সেম টাইম উনি ফাউন্ডার ডিরেক্টর অফ ক্রিস্টাল মাইন্ডস, একটা ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস ক্লিনিক, যেটা 25 বছর প্রায় হতে চললো। উনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি অবভিয়াসলি ওনার মানে কাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্সেস বা ওনার যে ইনপুট সেটা শেয়ার করবে। তারপরে আছেন দীপ পুরকায়স্থ, যিনি একজন রক্ষা মেম্বার, সমাজসেবী, প্রাজকের ফাউন্ডার ডিরেক্টর। আর প্রাজক প্রায় 25 বছর একটা সংস্থা, যেটা বছরের একটা সংস্থা, যেটা কিন্তু ছেলে শিশুদের নিয়ে বেশিরভাগটা কাজ করে। আর ফাইনালি আমাদের সাথে আছেন হচ্ছে কৌশিক গুপ্ত। উনি হচ্ছেন হাইকোর্টের প্র্যাকটিসিং লয়ার। উনি এলজিবিটি কিউআই কমিউনিটিদের সাথেও প্রচুর কাজ করেন, তাদেরকে লিগাল সার্ভিস দেওয়া, লিগাল এড দেওয়া। আর যারা মানব পাচারের শিকার হয় সেই সার্ভাইভারদের সাথেও কৌশিক প্রচুর কাজ করেন, আর ওনাদের রাইটস যাতে পাওয়া যায় সেই নিয়ে প্রচুর লড়াই করেছেন। তো প্রথমে তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আমি স্টার্ট করবো ডক্টর মুখার্জিকে দিয়ে, কিন্তু তার আগে জাস্ট একটা রিকোয়েস্ট, যে টাইম আমরা যদি একটু সচেতন হই। প্রথম স্পিকার যদি আপনার 3 মিনিটস করে বলেন, আমি তারপরে আপনাদেরকে একবার একটু নক করে দেবো, যদি অবভিয়াসলি সেটা মানে পেরিয়ে যায়, কারণ আমরা চাই যে সবাই কথা বলুক, আর কাউর কথা যেন না বলা রয়ে যায় সেটা আমরা চাই না, যার ফলে একটু টাইমটার খেয়াল রাখবেন। ডক্টর মুখার্জি, আপনাকে দিয়ে স্টার্ট করবো, কিন্তু তার আগে সরি ডক্টর মুখার্জি, আমি জাস্ট একটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা কেন আজকের এই দিনটা অবজার্ভ করছি বা এই সেশনটা করছি। এটার মূলত কারণ হচ্ছে যে 19শে নভেম্বর বিশ্ব জুড়ে কিন্তু অবজার্ভ করা হয় দ্য ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড অ্যাবিউজ। এটা 2000 সালে শুরু করা হয়, আর তখন থেকে এটা চলে আসছে। তো এই বছর কোনো কারণে আমরা 19শে নভেম্বর সেটা করতে পারিনি, কিন্তু তবুও আমরা চেয়েছিলাম যে যাতে এই ইউথ গ্রুপটা এই খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তাদের আওয়াজটা ওঠায়, সেই জন্য আমরা 17 তারিখে অবজার্ভ করছি। বাট থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আই সরি ডক্টর মুখার্জি, ওভার টু ইউ, আপনি যদি বলেন আমাদের। Is there any particular question you want to ask me? Mane, I think yes, there's a lot of questions যেগুলো eventually আমরা আসবো, কিন্তু আপনি যদি যেটা একটু যেটা বলতে যেটা দিয়ে আমরা শুরু করতে পারি, যে আমরা অফেন দেখি যে এই যে ইস্যুটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ, এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। হ্যাঁ, তো আপনার মানে প্রথম আমার একটা কিউরিওসিটি হচ্ছে যে কতজন মানে আমি যদি একটা কম্প্যারিজন করি, কতজন ছেলে শিশু আপনি এরকম পান যারা অ্যাকচুয়ালি আপনার কাছে সাপোর্ট চাইতে আসে ফর চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ? এটা দিয়ে যদি ফার্স্ট অফ অল প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। আমি অত্যন্ত খুশি হচ্ছি আজকে এখানে এসেছি। আমার একটা পরিচয়, আমি সাইকিয়াট্রিস্ট এবং ক্রিস্টাল মাইন্ডস এর ফাউন্ডার ডিরেক্টর, কিন্তু আমি অলসো দ্য মাদার অফ আ মেল সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার। সো দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং আমি সেই জন্য অত্যন্ত খুশি হয়েছি যে এই টপিকটা আজকে আমাকে ডাকা হয়েছে। এবং I, being a mother, I have gone through an agonizing time because of what I have seen in my child. Male sexual abuse নিয়ে আলোচনা হয় না। There is a lot of stigma, এবং there is more stigma কারণ কি, men are supposed to, even as boys, they're supposed to be able to look after themselves, they're supposed to be macho, এবং সেখানে কেউ যদি বলে যে সে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, তাহলে তাকে ভাবা হবে সে উইক, সে একটা সিসি, সে একটা ইত্যাদি অনেক রকমের লেবেলস দেওয়া হয়, যেই লেবেলস গুলো আমার ছেলেকে দেওয়া হয়েছিল। অনেক সময় তাকে একটা স্ট্যাম্প দেওয়া হয় যে সে গে হয়ে গেছে বোধহয়, ও সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে বলে, বিকজ ইউজুয়ালি ইভেন ইন মেল সেক্সুয়াল অ্যাবিউজ দ্য perpetrator in most cases it is men who well, at least in his case they were and later in his life it was a male perpetrator. আর লাস্টলি হচ্ছে তাদের হিউমিলিয়েশনটা আরো অনেক বেশি, মানে যেহেতু এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে ছেলেদের আবার কি সেক্সুয়াল অ্যাবিউজ হবে, কিভাবে সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, সো সেখানে এটা ব্যাপারটা অ্যাকসেপ্টেডই হয় না। So as a result, there is a lot of trauma and there is even more shame associated. আরেকটা জিনিস হয় যে অনেক সময় there is a lot of violence involved, মানে মেল সেক্সুয়াল অ্যাবিউজের সঙ্গে অনেক সময় খুব ভায়োলেন্স হয়, এবং সেই ভায়োলেন্সটা ক্যারি করছে অফেন সাইলেন্টলি। এবার যেটা মজার কথা হয়েছিল যে আমার ছেলে অ্যাকচুয়ালি স্পোক অ্যাবাউট ইট, অ্যান্ড হি হ্যাজ একটা খুব অল্প বয়সে হি মেড আ ইউটিউব ভিডিও, এবং সেটা ও পোস্ট করেছিল, উইচ আই থিঙ্ক ওয়াজ ভেরি ব্রেভ অফ হিম, বিকজ ও আমাকে না জানিয়ে এগুলো করেছিল। এবং এটা আজ থেকে আমি বলবো, ওর যদি হি ইজ ইন হিজ আর্লি 30s, আজ থেকে অন্তত 10-15 বছর আগে করেছিল, এবং তাতে নানা রকম লোকের নানা রকম রেসপন্স হয়েছিল। Definitely there were some people who were very admired his guts, but there were a lot of people who said ছি ছি, এটা নিয়ে এরকম
বলার এরকম বলতে তো লজ্জা করে না, ইউ আর আ সিসি, মানে লটস অফ পিপল, ইউ কুড হ্যাভ গিভেন ইট ব্যাক টু দেম, তুই দুটো ঘুষি মেরে দিলি না কেন, ইউ নো, উইয়ার্ড, মানে সো দ্যাট অনলি অ্যাডস টু দ্য ট্রমা। and female sexual abuse is better understood, it is better, it is much more discussed, এবং এটার নিয়ে লিগ্যাল অ্যাকশন অনেক সহজে নেয়। You're coming back to your question, যেটা বলে আমি এখনকার মতো শেষ করছি। It's almost 25 years that I have seen where I'm seeing patients in India, সেখানে আমি হয়তো মানে হাজারে দেখেছি ফিমেল সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভার্স, কিন্তু সেখানে আমি 10 জনও মেল সেক্সুয়াল অ্যাবিউজ victim দেখিনি, because I feel there is huge underreporting. They are ashamed to come here, their parents don't think it is an issue, they don't validate their feelings, or তাদের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেই জায়গায় কোনো ভ্যালিডেশন দেওয়া হয় না, এবং সেখানে হয়তো বাবা মারাই অজান্তে তাদের বুঝিয়ে দেয় যে তোমার এটা নিয়ে আবার আলোচনা করার কি আছে বলে এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। সো ইট ইজ হিউজলি আন্ডার রিপোর্টেড, এবং সেই জন্যই আমাদের এরকম ধরনের আলোচনার দরকার। Thank you so much, Dr. Mukherjee. First of all, to like you said, it was very brave of your son যে এই যে ইস্যুটাকে নিয়ে কথা বলা। সত্যি মানে আমরা খুব কম এরকম মেল সার্ভাইভার্স পাই যারা কিন্তু এসে তাদের অভিজ্ঞতার কথা বলে। সো এটা থেকে আমি অবভিয়াসলি যাব দীপদার কাছে। দীপদা, তুমি তো প্রায় 25 বছর ধরে অবভিয়াসলি ছেলেদের সাথে কাজ করছো, তোমার অভিজ্ঞতা এটা কেন, যে শুধু কি সোসাইটির স্টিগমা থেকে, এই ভয় থেকে ছেলেরা এটার ব্যাপারে কথা বলতে চায় না? ওয়েল, কি ছেলে কি মেয়ে সবাই তো আমরা একটা পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে থাকি। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যেই মানে একটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটা একটা আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা পিতৃতান্ত্রিক, পেট্রিয়ার্কাল, এবং বাই ডেফিনিশন এটা মেয়েদের এগেনস্টে হেভিলি লোডেড। মেয়েরা এখানে অনেক প্রিভিলেজ থেকে বঞ্চিত থাকে, ছেলেরা এখানে প্রিভিলেজ থাকে। অ্যাকচুয়ালি বেশ কিছু ইন্ডিকেটরস এই প্রিভিলেজটা বুঝতে পারি। আমি ছেলে হিসেবে এই প্রিভিলেজটা পেয়েছি আমার বোনের তুলনায় বাড়িতে অনেক বেশি বিভিন্ন জায়গায়। কিন্তু এইটা আমাদের কোথাও ভুলে যাই যে এই পেট্রিয়ার্কাল স্ট্রাকচারটার বাইরে কিন্তু আমরা ছেলেরা নই, এবং পেট্রিয়ার্কাল স্ট্রাকচারের যে ভ্যালু সিস্টেমস গুলো আছে সেটা আমাদের মধ্যে আমাদেরকে তৈরি করছে, গড়ে তুলছে। তো একটা তো পাওয়ার স্ট্রাকচার আছে যেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, মানে শুধু তো দেখো দুটো জিনিস আছে, প্রিভিলেজ থাকা এবং প্রিভিলেজটাকে এক্সারসাইজ করা, এবং কিভাবে প্রিভিলেজটাকে এক্সারসাইজ করবো। এবার সেটা অনেক সময় এই বাইরের স্ট্রাকচারটা আমাদের ইনফ্লুয়েন্স করে, আমরা কিভাবে এনগেজ করি, কিভাবে ডিল করি এই স্ট্রাকচারটার সাথে, আমরা সেটাকে কিভাবে দেখি, এটা কি ন্যায্য দেখি অন্যায্য দেখি, এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবং অবশ্যই এই পুরো জিনিসটার মধ্যে যেটা ডক্টর মুখার্জি বললেন, এই পুরো জিনিসটার মধ্যে আমরা সেক্সুয়াল অ্যাবিউজ ঘটলে দেখতে পারি। যদি আমার সাথে ঘটে আমি একরকম ভাবে দেখবো, যদি আমার চেনা কারোর সাথে ঘটে আমি একটা হয়তো একটা অন্য পার্সপেক্টিভে দেখব। এবং যেটা বারবারই আসছে যে অবিশ্বাস্যতার কারণ তো অবশ্যই সোশ্যাল একটা জায়গা আছে, যেটা হয়তো মানে কি বলবো খুব সিম্পল একটা জায়গা, যে আমাদের সামনে ছেলেদের সামনে যে ম্যাসকুলিনিটি বা পুরুষত্বের যে মডেলটা আমরা সামনে হাজির করি, সেটা হচ্ছে যেটাকে আমরা হেজেমনিক বলি। অর্থাৎ তুমি কিরকম ভাবে খুব বলবান হবে, সহজে ভেঙে পড়বে না, তোমার ভেতরে যা অনুভূতি আছে সম্পূর্ণ তার উপর নিয়ন্ত্রণ করবে। যদি কিছু কিছু অনুভূতি যেগুলো পুরুষোচিত, যেমন রাগ, এটাকে যদি একটু বাঁধ ভেঙে যায়, তাহলেও আমরা তোমাকে খুব একটা তার জন্য শাস্তি দেব না। আমরা বলবো যে ছেলে হয়ে জন্মেছে, একটু তো রাগ থাকবেই, রাগ তো দেখাতেই পারে, ওটা রকম ব্যাপার থাকবে। তবুও আমরা কোথাও বলবো যে আচ্ছা এটা রাগ দেখানো হয়ে গেছে, এবার কিন্তু তোমার নিয়ন্ত্রণটা মানে ফিরে পেতে হবে, তোমাকে সারাক্ষণ সক্রিয় থাকতে হবে, তোমাকে সেক্সুয়ালি অ্যাসার্টিভ হতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্সুয়াল অ্যাবিউজের কেসে। অর্থাৎ যৌনভাবে আমার চাহিদাই মেন, আমি প্রথম স্টেপটা নেব, আমাকে কেউ প্রথম স্টেপটা নেবে না। যদি আমার সাথে কেউ প্রথম স্টেপটা নেয় তাহলে এটা আমার পুরুষোচিত যে ব্যাপারটা আছে এটার সাথে যাবে না, খাপ খাবে না। তো সে কারণে
যেটা হয় যে আমাদের তো একটা আইডিয়া থাকে, তো এটার মধ্যে বুঝতে হবে যে কেউ কেউ আমরা এটাতে সাকসেসফুল হই। আমরা ছেলেরা যদি সত্যিকারের আমাদের আত্মজীবনী দেখি, আমরা ঘুরে দেখি, আমরা দেখবো যে আমাদের প্রতি পদে এই পার্টিকুলার যে মডেলটা আছে তার সেরকম হয়ে উঠতে গিয়ে যে আদর্শটা আছে, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কান্নাকাটি, ঝুট ঝামেলা, ট্রমা, অনেক কিছু, ভয় খুব বেশি রকম করে তার মধ্যে দিয়ে যেতে হয়। তবুও আমাদের মধ্যে কেউ কেউ সেটা পারেন, বাকিরা অ্যাসপায়ার করেন, পারিনি তো কি হয়েছে, চেষ্টা চালিয়ে যাব, বা যারা এটা পেরেছেন তাদেরকে আমরা সামনে চ্যাম্পিয়ন করব, তাদের সামনে রাখবো। কেউ কেউ হয়তো প্রোটেস্ট করেন, কন্টেস্ট করেন, এবং কোনো কোনো সময় রেজিস্টও করেন। কিন্তু ইমিডিয়েটলি যেটা হয় সেটা হচ্ছে, যদি আমি যে মুহূর্তে আমি রেজিস্ট করি, আমাকে বলা হবে তুমি দুর্বল। আমাদের পিতৃতান্ত্রিক যে বাইনারি ব্যবস্থা আছে অফ কোয়ালিটিস, তার মধ্যে দুর্বলতা মানে নারী সুলভ গুণ, অর্থাৎ তুমি যদি দুর্বল হও তাহলে তোমার মধ্যে নারী সুলভ যে ব্যাপারটা সেটা প্রকাশ বেশি পাচ্ছে, তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তুমি নারী হয়ে যাচ্ছ। তো কোনো ছেলে তো আমাদের এই প্রিভিলেজ সিস্টেমে নারী হতে চাইবে না। না, আমি যদি জানি যে নারী না হওয়াতেই আমার প্রিভিলেজ, আমি কেন এই প্রিভিলেজটা ছেড়ে দেবো? ইট উইল টেক ভেরি ফিউ পিপল যারা রেজিস্ট করবে টু ডু দিস। তো সুতরাং রিপোর্টিংটা হয় না, অনেক সময় রিপোর্টিং লেটে হয়, অনেক সময় লোকে মনেই করে না যে এটা রিপোর্টিং এর ব্যাপার। এই সমস্ত এই যা কিছু হয়ে থাকে, এটা একটা কি বলবো, একটা একটা সামাজিক, মানে ছেলেদের মধ্যে অনেক সময় অনেক ধরনের সেক্সুয়াল প্লে হয় যেগুলো অনেক ছেলেদের পছন্দ হয় না, কিন্তু এটা নিয়ে কমপ্লেন করতে গিয়ে বলা হয় যে কি ন্যাকা নাকি, এগুলো পছন্দ হয় না, বেশি বেশি একেবারে, তোর তুই কি মেয়ে যে এরকম করছিস। তাই এই যে স্ট্রাকচারটা, এটার জন্য আমরা কেউ এগুলো বলতে চাই না। ইনফ্যাক্ট আমি যখন আমি প্রাযোজক হিসাবে, আমরা ফ্যামিলি ফর এভরি চাইল্ড বলে আরেকটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সাথে যুক্ত, এবং আমরা সেক্সুয়াল ভায়োলেন্স এগেইনস্ট বয়েজ নিয়ে একটা ক্যাম্পেইন করছি। এবং এবছর আমরা একটা ব্লু আমব্রেলা ক্যাম্পেইন করেছি। ব্লু আমব্রেলা ইজ লাইক আ সিম্বল ফর রেজিং অ্যাওয়ারনেস ফর সেক্সুয়াল ভায়োলেন্স এগেইনস্ট বয়েজ। তো সে সময় আমরা ব্যাপকভাবে বিভিন্ন কমিউনিটিজের ছেলেদের সাথে কথা বলেছি, যেটা বেরিয়ে এসছে যে খুব অন্তত প্রাথমিকভাবে যেটা বেরিয়ে এসছে যে ছেলেরা কিন্তু খুব ড্রামাটিক নাটকীয় জিনিসপত্র বলেনি, তারা কিন্তু এই কালচারটার কথা বলেছে, একটা সারাক্ষণ গায়ে হাত দেওয়া, যেগুলোকে প্রাইভেট পার্টস বা আমার খুব প্রাইভেট অংশ, সেগুলোকে হাত দিয়ে মজা করার যে একটা কালচার ছেলেদের স্কুলে হয়, পাড়ায় হয়, এটসেট্রা, এইটা নিয়ে কিন্তু প্রাথমিকভাবে প্রচুর কথা উঠেছে। এবং এইটা আমাদের একটু বুঝতে হবে যে এই যে কালচারটা, যেখানে একটা ছেলের বডির বাউন্ডারিজটা খুব কোল্যাপস করে যায়, আমাদের খুব একটা মানে এটা মানে বলা হয় যে এত বাউন্ডারি রাখার কি আছে, তুমি তো ছেলে। তো এই যে জায়গা থেকে, তো কখন আমার উপরে কি হচ্ছে, কে আমাকে টাচ করছে, সেটাকে অলমোস্ট মনে হয় যে এটাকে কমপ্লেন করা মানে ন্যাকামো, মেলিপনা, এগুলো ব্যাপার। তো এটা একটা বড় ব্যাপার থাকে, যে কারণে রিপোর্টিংটা সত্যি খুব কম হয়, এবং ডেটাও নেই, তো সেই কারণে তো কেউ বিশ্বাসও করে না, সবাই হাসে আর কি, যে কোথায় ডেটা, ওয়্যার ইজ দ্য ডেটা। রাইট রাইট, এই দুটো কথা দীপ্তা তুমি যেটা বললে খুব রেজোনেট করছে আমার সাথে, কারণ এটা আমি আমার চারিপাশেও অনেকবার দেখেছি, যখন মজা করে কিন্তু ছেলের ইন্টিমেট বা প্রাইভেট পার্টে হাত লাগানো হয় একটা ছোট বাচ্চার, আর অবভিয়াসলি যদি সেটা কোনো একটা মেয়ে বাচ্চার সাথে করতো, রিয়াকশন কিন্তু অনেক বেশি কঠোর হতো। সেটাই যখন একটা ছেলে শিশুর সাথে হয়, তখন ছেলে শিশু ছোটবেলা থেকে এমনই কন্ডিশন, সেও কিন্তু অনেক সময় থেকে সেও কিন্তু ইয়ার্কি ভেবে ওটাকে মানে নেয়, ও যে প্রোটেস্ট করবে বা নিজের বাউন্ডারিটা অ্যাসার্ট করবে, সেটা কিন্তু সত্যি এটা হয় না। আর দ্বিতীয়ত তুমি যেটা বললে আন্ডার রিপোর্টিং, সত্যি, কারণ আমরাও মানে এই ক্যাম্পেইনটা করার আগে অনেক ডেটা খোঁজা হচ্ছিল, আর there are cases but there are hardly data, মানে হয়তো একটা ওয়ান অফ কেস, হয়তো কোথাও একটা রিপোর্টিং হয়েছে, আর সেটাও মানে অত ইলাবোরেটলি না, সেটা জাস্ট কোনোভাবে একটা রিপোর্টিং করে, কিন্তু যে ডেটাটা সেটা সত্যি মানে হার্ডলি অ্যাভেলেবল। তো এর জন্য আমি অ্যাগেন আইল কাম ব্যাক টু আর লিগাল এক্সপার্ট কৌশিক। কৌশিক, তোমার কাছে আমার দুটো জিনিস জানার আছে। এক হচ্ছে যে অবভিয়াসলি যেটা দা বললো যে আন্ডার রিপোর্টিং, ঠিক আছে, আমরা অনেক সময় এই অভিজ্ঞতাটাও শুনেছি যে যখন ছেলেরা তাদের সেক্সুয়াল অ্যাবিউজের কথা পুলিশের কাছে বলতে গেছে, পুলিশও কিন্তু সেটাকে সিরিয়াসলি নেয়নি। একদম। তো
সেটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, যেহেতু তুমি প্রচুর কাজ করো এলজিবিটি কিউআই কমিউনিটির সাথে, আমি খুব কিউরিয়াস জানতে যে মানে যারা থার্ড জেন্ডারের কথা আমরা অফেন বলি, মানে তাদের মধ্যে অ্যাবিউজটা কতটা প্রিভ্যালেন্ট, আর সেই ডেটাটাও তো আমাদের কাছে অ্যাভেলেবল না। তো আমরা কিভাবে এই ইস্যুগুলোর উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি? আর দ্বিতীয়ত, যদি কোনো পুলিশ কমপ্লেন নিতে না চায়, হ্যাঁ, তো লিগালি কি কি অপশন অ্যাভেলেবল আছে এই জায়গাটাতে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। প্রথমত আমাদের যেটা দীপ বলছিলেন যে আমাদের ডেটা নেই বা রিপোর্টিং কম হয়, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আইনেই তো এর কোনো প্রভিশন ছিল না 2012 আগে। একটা পুরুষ বাচ্চা যদি অ্যাবিউজড হয় একমাত্র, এবং সেখানে যদি তার সাথে একটা পেনিট্রেটিভ সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, তবে একমাত্র সেইটা সেকশন 377 এর আন্ডারে অপরাধ ছিল। আমাদের 2012-তে পক্সো এলো, বা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এই আইনটার যে ভিকটিম সে জেন্ডার নিউট্রাল, অর্থাৎ ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, বা থার্ড জেন্ডারের কেউ হতে পারে। এই আইনের আগে ভারতবর্ষে পুরুষ শিশুদের রক্ষা করার জন্য সেরমভাবে কোনো আইন ছিল না, যেই কারণে পুলিশের কাছে যখন অভিযোগ জানাতে যাওয়া হচ্ছে, পুলিশও তখন সেই অভিযোগটা নিতে চাইছে না যদি না একটা পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে থাকে। কারণ পুলিশও বলছে, বা পুলিশেরও জানা নেই কোন আইনে এই প্রসিকিউশনটা হবে। সেখানে পুলিশ কিন্তু ফিজিক্যাল অ্যাসল্টের যে সেকশন আছে সেগুলো ইউজ করতে পারত, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের, যেটা দীপ বললেন, যে আমাদের মানসিকতাটা কিন্তু একটা পেট্রিয়ার্কাল, একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানসিকতা। এবং সেইখানে আমরা যেটা সাধারণত অনেক সময় বলা হয়ে থাকে যে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার শিকার হচ্ছেন মহিলারা, তা কিন্তু সবসময় নয়। এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার শিকার কিন্তু ছেলেরাও, এবং তারা ছোটবেলা থেকে কিন্তু এই সমাজ ব্যবস্থার শিকার, এই পেট্রিয়ার্কির শিকার। এই পেট্রিয়ার্কি কিন্তু বলে ম্যান আপ, বলে যে ইউ শুড নট, যেটা ডক্টর মুখার্জিও বললেন, যে ইউ শুড নট কমপ্লেন লাইক আ গার্ল, তুমি মেয়েদের মতো কাঁদছো। সুতরাং এই যে পুরুষ হয়ে ওঠার চাপটা, এই চাপটা যেন কোথাও আমাদের মুখ বন্ধ করে দেয়। আমরা মনে করি আমরা যদি, আমার ওপর যে অত্যাচারটা হলো সেটা যেন আমার দোষেই হলো, বা সেইটা রেজিস্ট করার দায়িত্ব যেন একমাত্র আমার ছিল। আফটার অল আমি তো পুরুষ। এই জায়গাটা কিন্তু আমাদের অতিক্রম যদি আমরা করতে না পারি তাহলে খুব সমস্যা। অর্গানাইজারদের আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষরা দেখছেন, একটা জনমত তৈরি হবে। কেননা এখনো কিন্তু লেজিসলেচাররা পুরুষ শিশুদের রক্ষার জন্য পক্সো আইন ছাড়া আর কোনো আইন বা আর কোনো প্রোটেকশন, যেমন কিনা মহিলাদের জন্য রেইপের ল আছে, সেইখানে কিন্তু ছেলেদের সুরক্ষার জন্য সেরকম খুব একটা আইনের জায়গা এখনো তৈরি হয়নি। সেই জায়গাটা তৈরি হওয়া দরকার। এছাড়া দ্বিতীয়ত, আমরা দেখেছি ট্রান্সজেন্ডার কমিউনিটির ওপর প্রবল অত্যাচার হয়েছে দিনের পর দিন। একজন ট্রান্স ওম্যান যখন সেক্সুয়ালি ভায়োলেটেড হচ্ছেন এবং তিনি যখন থানায় কমপ্লেন জানাতে যাচ্ছেন, তখন পুলিশ বলছে আসলে তুই তো ছেলে, তোর আবার রেপ হয় নাকি। সুতরাং সেখানে তার সেক্সুয়াল ভায়োলেন্সটাকে ইগনোর করা হচ্ছে, শুধু তাই নয়, তার জেন্ডার আইডেন্টিটিটাকেও ইগনোর করা হচ্ছে। সুতরাং সেইখানে একটা সময় তাদের মনে হয়েছে যে এই আইন ব্যবস্থা আমাদের কোনোভাবে সুরক্ষা দেবে না। তারা অ্যাজ আ কমিউনিটি কিন্তু এই আইন ব্যবস্থার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। সেটা একদম।
আমি এখানে জাস্ট একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইবো, যেটা আমি তখন সংলাপে কাজ করি, আর আমরা সেশন করছিলাম মেয়েদের সাথে আর কি। তো অবভিয়াসলি জেন্ডারের উপরে সেশনটা হচ্ছিল, আর সেখানে মানে আমি জিজ্ঞেস করছিলাম যে সমাজ কি মেয়ে বেশি ফ্রেন্ডলি না ছেলে বেশি ফ্রেন্ডলি। তো অবভিয়াসলি ডিফারেন্ট মতামত ছিল। একটা মেয়ে তখন কিন্তু দাঁড়িয়ে উঠে বলল, দিদি আমার কিন্তু মনে হয় সমাজ মেয়ে ফ্রেন্ডলি বেশি। তো আমি অবভিয়াসলি খুব মানে সারপ্রাইজ হলাম। তো আমি জিজ্ঞেস করলাম, তুই এই কথাটা কেন বলছিস? তখন বলছে, দেখো চারিদিকে যত স্কিমস আছে, যত প্রোটেকশন আছে, যত অ্যাওয়ারনেস আছে, সব কিন্তু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিন্তু হার্ডলি কিছু আছে। আর ওটা আমার জন্য একটা সত্যি কিন্তু একটা, এই মেয়েটা একটা 15 বছরের মেয়ে, আমাকে কিন্তু এটা রিয়েলাইজ করে। আর এটা সত্যি যে আমাদের যত প্রোটেকশন মেকানিজম, কিন্তু যেহেতু ইটস আ পেট্রিয়ার্কাল সোসাইটি, স্পটলাইটটা সবসময় মেয়েদের সেক্সুয়াল অ্যাবিউজ, মেয়েদের রেপ, সেটার উপরে বেশি হয় আর কি। আচ্ছা, এবার আমি ইনভাইট করব আমার একজন ইউথ মেম্বার সৌরভকে। সৌরভ এসে ও একটা ইনসিডেন্ট শেয়ার করবে, প্লাস ওর কিছু প্রশ্ন আছে। সৌরভ, তুমি যদি শুনতে পাও প্লিজ জয়েন করো আমাদের। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। তো এই ইনসিডেন্টটা যখন রিপোর্ট হয়েছিল তখন যিনি সার্ভাইভার ছিলেন ওনার বয়স ছিল অ্যারাউন্ড 29। তো ওনার সাথে যখন ঘটনাটা হয়েছিল ওনার বয়স ছিল 8 বছর। তো একটি হোটেলে প্রবাবলি হোটেলের যে মালিক ছিল তার ছেলের জন্মদিনে গেছিল, এবং সেখানে তার ফ্যামিলির পরিচিত কিছু মানুষ, পাঁচজন পুরুষ তাকে গ্যাং রেপ করে। এবং পরবর্তী ক্ষেত্রে পরের প্রায় 5 বছর তাকে বিভিন্নভাবে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, রেপ করা হয়। এবং তার সাথে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে প্রায় 5 জন পুরুষ, একজন হাউস হেল্প, একজন তার মেল কাজিন, এবং একজন ক্লোজ ফ্যামিলি মেম্বার, এবং একজন মহিলা পরের 5 বছর তাকে বিভিন্নভাবে সেক্সুয়াল অ্যাবিউজ এবং সেক্সুয়াল অ্যাসল্ট করে। তো 25 বছর অবধি তার এইটা নিয়ে সেরকম ভাবে কোনো ধারণা বা সেরকম ভাবে কোনো কিছু তাকে বিব্রত করেনি। তবে ধীরে ধীরে যখন সে এটাই রিয়েলাইজ করে, একটা সময়ের পর এসে সে এই জিনিসটা নিয়ে ওপেন আপ করে। তো মোটামুটি এটাই পিকচারটা, যে এই ছেলেটির, এই সার্ভাইভারের সাথে যে ঘটনাটা হয়েছিল। তো সেটা নিয়ে আমার দুটো কোয়েশ্চেন আছে। মেইনলি একটা কোয়েশ্চেন মেনলি ডক্টর রিমা মুখার্জিকে, যে এই সময় এসে একটা জিনিস রিয়েলাইজ করা যে তার সাথে একজন সার্ভাইভারের সাথে এই জিনিসটা, এই ঘটনাগুলো আমার সাথে হয়েছিল। তো সেখান থেকে যে ট্রমাগুলো তার তৈরি হবে, সেখান থেকে যে কষ্টটা সে পাবে, তো এটাকে কিভাবে সে কোনো একটা জায়গায় একসেপ্ট করতে পারে বা কোনো একটা জায়গায় সে হেল্প চাইতে পারে, সে এটার সাথে কিভাবে ডিল করবে? একটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে অল্প বয়সে এবং যে ফ্যামিলিজ গুলোতে মানে এই যেটা বলা হচ্ছে যে অনেক কিছু কালচারালি অ্যাকসেপ্টেড বিহেভিয়ার আছে আমাদের, যেখানে ও হয়তো এত বছর ধরে সে এরকম ভাবে সেক্সুয়ালি অ্যাসল্টেড, রেপড ইত্যাদি, তা সত্ত্বেও সে এটাকে কোথাও অ্যাকসেপ্ট করেছে। তার মানে ওর এখানে মানে ওর এই আইদার ও এটাকে ট্রমাটা ক্যারি করছিল, ও কাউকে সাহস করে বলতে পারেনি, লজ্জা, হিউমিলিয়েশনে, যেগুলো এক্ষুনি আলোচনা হয়েছে। বাট আজকে ফিরে তাকিয়ে বেটার অ্যাওয়ারনেস কিংবা রিয়েলাইজেশন থেকে ওর যে একটা রিয়েলাইজেশন হয়েছে, সেখানে এই ট্রমাটা তার মানে যে কোনো রিলেশনশিপের জায়গায় এটা একটা ভয়ঙ্কর ভাবে এফেক্ট করবে। তার নিজস্ব সেলফ এস্টিম, তার বিভিন্ন রকমের অ্যাংজাইটি, ডিপ্রেশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার কথা। কিন্তু এগুলো হচ্ছে খুব গালভরা নাম। কিন্তু আইডিয়ালি তার একটা কোনো সংস্থায় যাওয়া উচিত, যেখানে তার এই সমস্যাটাকে সমস্যা হিসেবে ধরা হবে। তার প্রথমত তার কথা শুনে তাকে এই জায়গাটা তাকে অ্যাসিওর করাবে, হ্যাঁ তোমার উপর যেটা হয়েছে এটা একটা ভয়ঙ্কর কিছু হয়েছে। দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, যে হ্যাঁ ভ্যালিডেট করছি যে তোমার কষ্টটা সত্যি একটা কষ্ট, তুমি একটা প্রচন্ড একটা ট্রমার মধ্যে দিয়ে গেছো। দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ। তারপরে পরবর্তীকালে সেখানে তাকে থেরাপি ইত্যাদি, সাইকোথেরাপি, মানে যেটা হয়তো একটা
আইদার একটা অর্গানাইজেশন যেখানে এই ধরনের কাজ হচ্ছে উইথ সেক্সুয়াল অ্যাসল্ট অর victims of sexual abuse or going to a mental health professional for help, সেইটা একদিকে রয়েছে। আরেকদিকে হচ্ছে অলসো যে অনেক সময় তাদের মধ্যে একটা ক্লোজারের দরকার হতে পারে যে আমার প্রতি যে অন্যায়টা হয়েছে সেটা তো এটা তো হয়েই চলেছে, এবং এটা যারা করেছে আমার উপর এই অন্যায়টা, হোয়াট ইজ হ্যাপনিং টু দেম, তাদের ওপর কি অ্যাকশন নেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ ওয়্যার দ্য লিগাল অ্যাসপেক্ট কামস ইন। এখানে দুটো লিগাল অ্যাসপেক্টের দুটো দিক আছে। একটা হচ্ছে এই একটা অন্যায় তার প্রতি একটা ক্লোজার হবে যে হ্যাঁ এই যারা এটা করেছে এটাকে আমরা যদি একটা ক্রাইম হিসেবে ধরছি, দেন সেখানে একটা জাস্টিসের জায়গায় একটা চেষ্টা করা হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এরা যারা এই সেক্সুয়াল অফেন্ডার্স, তারা তো একজনের কাছে গিয়ে অফেন্ড করে বন্ধ করে দেয় না, এদের প্রচুর অন্য মানে অনেককেই এরা পসিবলি মানে এরা করেছে, সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে। দে আর নট রেস্ট্রিক্টিং দেম সেলস টু জাস্ট দিস ওয়ান পার্সন। সো আমরা এটা সামাজিক তরফ থেকে যদি আমরা এই জিনিসটাকে আটকাতে চাই, দেন দ্যাট ইজ ওয়্যার দ্য লিগাল টেকিং দ্য লিগাল অ্যাকশন, দ্য legislature and the judiciary comes into the picture. So I think যে অনেকগুলো ফ্রন্টে এইরকম একজন ভিকটিমের সাথে কাজ করা দরকার, এবং তাদের মধ্যে একটা খুব ভালো একটা নেটওয়ার্কিং থাকা দরকার, যাতে করে আমরা এই হোল প্রসেসটাকে তাকে কিছুটা অন্তত ট্রমা থেকে বের করা যায়, এবং সেটা সম্ভব। দিস ইজ পসিবল। এই ট্রমাটা থেকে অন্তত কিছুটা তাকে বের করে আনা ডেফিনেটলি সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম যেটা বলছিলেন যে নেক্সট যে লয়ের ব্যাপারটা, তো ওটাতেই আমি নেক্সট কোয়েশ্চেন করব কৌশিক বাবুকে। তো আমার নেক্সট কোয়েশ্চেনটা এটাই আপনার কাছে, যে এই যে এখানে দাঁড়িয়ে এই বয়সে দাঁড়িয়ে ও যে রিয়েলাইজ করেছে এবং ওপেন আপ করতে চাইছে, তো সেখান থেকে যদি সেই এই সার্ভাইভার যদি কিছু ব্যবস্থা নিতে চায়, আইনি ব্যবস্থা নিতে চায়, সেটার নুয়ান্সেস বা ডিটেলস গুলো কি আছে, যে সে কিভাবে এই যারা ওর সাথে এইগুলো করেছে, অ্যাবিউসার্স যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? সমস্যাটা হচ্ছে যে আইন প্রমাণ চায়, এবং আমাদের দেখতে হবে যে আজকে সেই ঘটনার পর আমি যদি বয়সক্রমটা ধরি, প্রায় 20 বছর পেরিয়ে গেছে। তার উপর যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সে জাস্টিস পায়নি, কিন্তু আজকে সে যদি অভিযোগ জানাতে যায়, আইনি পথে তাকে কিন্তু এই ঘটনাটা প্রমাণ করা তার পক্ষে প্রায় দুঃসাধ্য হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা। আইন যেহেতু প্রমাণ চায়, সেহেতু আমরা আইনজীবী হিসাবে বলি যে যখনই কোনো ঘটনা ঘটছে, এই ধরনের অপরাধ ঘটছে, তখনই ইমিডিয়েটলি সেইটার কমপ্লেন করা। কেননা আজকে 20 বছর বাদে সে কমপ্লেন করতে পারে, কিন্তু কমপ্লেন করলেও এইটা আমাদের ভাবতে হবে যে কোন আইনের আন্ডারে কমপ্লেন করবে। ভারতবর্ষের যে আইনের নিয়ম, তাতে বলা আছে যে কোনো ক্রিমিনাল অফেন্স যেইটা গতকাল ক্রিমিনাল অফেন্স ছিল না, আজকে আইন করে ক্রিমিনাল অফেন্স করা হলো, সেইটার জন্য গতকাল কেউ যদি কাজটা করে থাকেন তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ 20 বছর আগের ঘটনাটার জন্য আমরা পক্সো আইন প্রয়োগ করতে পারবো না, কেননা পক্সো আইন 2012 সালে। তাহলে আমার বাকি রইল একমাত্র 377 আইপিসি, যেখানে কিনা বলেছে যে কার্নাল ইন্টারকোর্স এগেইনস্ট দ্য অর্ডার অফ নেচার ইজ আ পানিশেবল অফেন্স, যেখানে পেনিট্রেশন হচ্ছে। কিন্তু সেইখানে আইনের চোখে এই পেনিট্রেশনের একটা এভিডেন্স লাগবে, যেই পেনিট্রেশনের এভিডেন্স 20 বছর বাদে আজকে পাওয়া সম্ভব নয়। সুতরাং আনফর্চুনেটলি এই জায়গাটা একটা কিন্তু একটা গ্যাপ আছে,
যেটা হয়তো আইনের ওভারকাম করা দরকার। হ্যাঁ ডক্টর মুখার্জি আপনি বলছিলেন কিছু। হ্যাঁ, এইখানে দিস ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য মানে বোথ মেল অ্যান্ড ফিমেল চাইল্ড সেক্সুয়ালি যারা অ্যাবিউজড হয়েছে তারা এটা নিতে পারে না, বিকজ ওই প্রুফের ব্যাপারটা চলে আসে। এবার আমার যেটা প্রশ্ন হচ্ছে যে অনেকে এই যে মি টু মুভমেন্টে যে তারা বহু বছর আগের যে অ্যাবিউজ হয়েছিল সেটা নিয়ে লেখালেখি হয়ে দেখা গেল একটা বিশাল একটা সংখ্যক মানুষ চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছিল। তো সেখানেও তো তারা কোনো প্রমাণ দেখাতে এই যে আমরা প্রায় শুনি যে একটা কোনো একটা মানে বেশ নাম করা পার্সনের বিরুদ্ধে একটা সেক্সুয়াল অ্যাবিউজ কেস এসছে যেটা বহু বছর আগে হচ্ছে, তো সেখানেও তো সেই প্রমাণের একটা সমস্যা থেকেই যায়। তো আমার পয়েন্ট হচ্ছে সেখানেও তো একই মানে আপনার নিয়মটা তো একই, সেখানেও তো পক্সো তখন ছিল না। সো মানে সেইভাবে কি এইটাকে কিছু করা যেতে পারে না? মানে কোনো, হ্যাঁ আপনি যেটা বলছেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু হাউ ডু দে গো অ্যাবাউট প্রুভিং? এই একটা মহিলাদের ক্ষেত্রে এটা প্রমাণ করাটা অনেক সহজ হয়, বাট হাউ ইজ দ্যাট পসিবল? মানে 20 বছর আগে যদি একজন কেউ খুব নাম করা একটা পার্সন সে করছে সেটা নিয়ে এখন যে বলছে সিমিলারলি কিছু করা, মানে it's just maybe, pardon my ignorance, but I'm sure a lot of people who are watching this program may be thinking about this also, because we do keep hearing এরকম ধরনের কেসেস উঠে আসছে, অনেক পুরনো কেস উঠে আসছে। হ্যাঁ দেখুন আমি 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 বুঝতে পারছি আপনি কোথা থেকে আসছেন, এবং এই জায়গাটা কিন্তু একটা সমস্যার জায়গা। আমাদের মনে রাখতে হবে যে মহিলাদের ওপর যখন কোনো যৌন অত্যাচার হচ্ছে সেইটা যদি একটা ধর্ষণের পর্যায়ে না যায়, তা সত্ত্বেও আমাদের সেকশন 354 আইপিসি আছে যেটা বলেছে আউটরেজিং অফ মডেস্টি অফ এ ওম্যান। ভারতীয় আইনে পুরুষের কোনো মডেস্টি নেই, সেটাই। সুতরাং সেইটা একটা সমস্যার জায়গা। দ্বিতীয়ত এই মি টু মুভমেন্টে যা যা অ্যালিগেশন উঠে এসছে সেগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, কোর্টে কিন্তু এখনো অবধি কোনো অভিযোগ আমার জানা নেই ভারতবর্ষে যেটা প্রমাণ হয়েছে এই মিটু অ্যালিগেশনে। এবং আইনজীবী হিসাবে আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে স্টেটমেন্ট অফ দ্য ভিকটিম শুড বি সাফিসিয়েন্ট এভিডেন্স ফর কনভিক্টিং আ পার্সন। আবার এইটাও আমরা দেখেছি যে এই আইনগুলো বিভিন্নভাবে মিসইউজড হয়েছে, যে কারণে কোর্টও শুধুমাত্র ভিকটিমের স্টেটমেন্টে রিলাই করে কনভিকশন দিতে চাইছে না। সুতরাং এই যে একটা কনফিউজিং জায়গা, এই যে একটা ডিলেমার জায়গা, অভিযোগ তারা জানাতেই পারেন এত বছর বাদেও। এবার আইনজীবী হিসাবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এই অভিযোগটা যদি আমি 20 বছর বাদে জানাই এবং তারপর আমি যদি সেই অভিযোগটা যথাযথ সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারি, তখন কিন্তু আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা হওয়ার দরজা খুলে যাচ্ছে। সুতরাং এইটা একটা আনফরচুনেট সিচুয়েশন, এবং মানে এইটা এখনো অবধি কিন্তু ভারতবর্ষের আইনে সেই জায়গাটা নেই যেটা দিয়ে এটাকে একটা কাউন্টার করা যায় বা অ্যাড্রেস করা যায়। ভেরি আনফরচুনেট। থ্যাংক ইউ কৌশিক। তোমার জন্য আরেকটা কোয়েশ্চেন আছে ফ্রম ওয়ান অফ আওয়ার স্পিকার্স, রত্নাবলী। উনি জিজ্ঞেস করছেন যে তোমার মতে কি রেস্টোরেটিভ জাস্টিস প্রসেস উড হেল্প victims more than retributive justice? কারণ আমাদের লিগাল সিস্টেম অবভিয়াসলি আমাদের মানে ইয়াং বয়েজ বা মেনদেরকে কোনো জাস্টিসের মানে ক্লোজার বা সেন্স দিতে একদম ফেল করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এইখানে প্রশ্নটা আমরা রেট্রিবিউটিভ বা রেস্টোরেটিভ জাস্টিসের আগেও প্রশ্নটা হচ্ছে জাস্টিস কোথায়? রেট্রিবিউটিভ বা রেস্টোরেটিভ সেটা তো পরের কথা। একদম। আমি জাস্টিসের জায়গাটাই তো, আমি তো অভিযোগ জানাতে পারছি না ঠিক মতো। একদম। এইখানটায় এই বিষয় নিয়ে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ।
এই কারণে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যৌনতা নিয়ে একটা মৌনতা অবলম্বন করি। We need to talk more about sexuality. We need to talk about pleasure. আমাদের এই বিষয়ে কিন্তু কোথাও আলোচনা হচ্ছে না, বা এই বিষয়ে কেউ কথা বলতে গেলে তাকে কিন্তু বলা হচ্ছে এমা চুপ চুপ, এই বিষয়ে কথা বলতে নেই। সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জাস্টিসের এখনো আমরা ধারে পাশে পৌঁছই না। হ্যাঁ, যেটা প্রশ্ন করেছেন উনি, আমি একদম একমত যে একটা রেট্রিবিউটিভ নয়, রেস্টোরেটিভ জাস্টিস। কেননা একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ওপর যে অপরাধটা হলো, সেই অপরাধের জন্য আমি ধরে নিলাম একজন শাস্তি পেল, জেলে গেল, আমার কি হলো? আমার পক্ষে হয়তো সবসময় সম্ভব নয় একজন ডক্টর রিমা মুখার্জির কাছে যাওয়ার, আমার কাছে সেই হয়তো রাস্তাটা নেই। যে মানুষটা আমার বিরুদ্ধে অপরাধটা করেছে তার জেল হলো, তাতেই কি আমার মানসিক সব সমস্যার সমাধান হয়ে গেল? একেবারে নয়। সুতরাং সেইখানে স্টেটের কিন্তু একটা পলিসি ডেভেলপ করা দরকার, যেইখানে তার যে একটা পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের একটা সমস্যা হতে পারে, ডক্টর মুখার্জি আমার থেকে অনেক ভালো বলতে পারবেন, সেইটা একটা প্রপার ওয়েতে অ্যাড্রেস করা, যেইটা কিনা ভিকটিম বা সার্ভাইভার হিসাবে আমার রাইট হবে। রাষ্ট্রের কাছে আমি এই অধিকারটা দাবি করতে পারবো, তুমি আমায় অপরাধের শিকার হওয়া থেকে সুরক্ষা দিতে পারোনি, তাই আমাকে আমার পুরনো অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার জন্য আমার যে শারীরিক এবং মানসিক চিকিৎসা দরকার তার খরচাটা তুমি সম্পূর্ণ বিয়ার করো। এই জায়গাটায় আমাদের পৌঁছানো দরকার। থ্যাংক ইউ সো মাচ কৌশিক, খুব ইন্টারেস্টিং আর খুব ভ্যালিড কয়েকটা পয়েন্টস তুমি রেজ করেছো। আচ্ছা, নেক্সট আমি সঞ্চারীকে ইনভাইট করব। সঞ্চারী, ও এসে ওরও কিছু প্রশ্ন আছে, আর ও একটা কেস শেয়ার করবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। তো আমি যে কথাটা বলতে চাইছি যে আমাদের চারিদিকে আমরা সবসময় অনেক ঘটনাই শুনি, কিন্তু কোথাও গিয়ে যৌন নির্যাতনের ঘটনাটা ধামাচাপা পড়ে যায়। তেমনই ধামাচাপা পড়ে যায় যে 52.94% ছেলে যৌন নির্যাতন হয়। আমরা কখনই খবরে খুব একটা শুনি না যে ছেলে নির্যাতন হচ্ছে, আমাদের নিউজেও হাইলাইটেড হয় না সেটা কোনোভাবে। তো এরকমই একটা ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের থানের ডিস্ট্রিক্টে বদলাপুরে। একটা 9 বছরের ছেলেকে তার বাবা যৌন নির্যাতন করে। ঘটনাটি বাড়িতেই ঘটেছিল এবং এই ঘটনাটা শোনার পর বাচ্চাটার মা প্রথম পুলিশে গিয়ে ঘটনাটা জানায়, এবং তারপরে যেটা হয়, পুলিশ তার ছেলেটার বাবার বিরুদ্ধে আইপিসি সেকশন 377 নেয় এবং পক্সো নিয়েছে। তো এই কেসটা থেকে আমার দুটো কোয়েশ্চেন আছে ডক্টর রিমা মুখার্জিকে করার, যে আমাদের পক্ষে কি মানে পেডোফাইল বা যৌন নিপীড়নকারীকে চেনা কি খুব সহজ? আর আরেকটা হচ্ছে যে ছেলেদেরকে যারা অ্যাবিউজ করে তারা কি যারা মেয়েদের অ্যাবিউজ করে তাদের থেকে কি আলাদা হয়? আর আমাদের কি চিন্তাধারাটা পাল্টানো দরকার যে বাবারা তাদের সন্তানদের সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারে? আচ্ছা, আমি লাস্ট কোয়েশ্চেনটা দিয়ে শুরু করছি কারণ ওটাই সবচেয়ে সহজ, বাদ বাকিগুলো যথেষ্ট কঠিন প্রশ্ন। তো লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সেক্সুয়াল অ্যাবিউজ দেখা গেছে, যেটুকু ডেটা আমরা পাই, যে খুব কাছের কেউ মানে ফ্যামিলি মেম্বার সেক্সুয়াল অ্যাবিউজ করছে, এটা কিন্তু খুবই কমন। এবং শুধু ফ্যামিলি মেম্বার নয়, খুব যে মানুষটা এই বাচ্চা ছেলেটি কিংবা মেয়ের একটা খুব মানে ইউজুয়ালি তার একটা খুব চেনাশোনা মানুষই ইউজুয়ালি করে, মানে স্ট্রেঞ্জার সেক্সুয়াল অ্যাবিউজ মানে যেটা অনেক দিন ধরে চলছে, এটা কিন্তু খুব কম দেখা যায়। কিংবা খুব সিভিয়ার ফর্ম অফ সেক্সুয়াল অ্যাবিউজ, এটা কিন্তু মানে ইউজুয়ালি ফ্যামিলি মেম্বার্সরা করে। এবং একটা কি গ্রুমিং এর একটা ব্যাপার আছে, যে তারা কি করে আস্তে আস্তে একটা মানে একটা কিভাবে ট্রাস্টটা গ্যাদার করে, কিভাবে ওদের থ্রেট মানে কিভাবে হোল জিনিসটা হয়। এবং সেইখানে ডেফিনেটলি একজন বাবা তার মেয়েকে যেরকম সেক্সুয়ালি অ্যাবিউজ করতে পারে, নিশ্চয়ই তার ছেলেকেও অ্যাবিউজ করতে পারে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
লোকেরা আমরা অনেক কিছু মেনে নিতে আমাদের খুব অসুবিধা হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডেফিনেটলি সেটা হয়। দ্বিতীয়ত এবার প্রথম যে প্রশ্নটা যে আমরা কি করে রেকগনাইজ করব, এটা হচ্ছে মানে এটা একটা $1,000,000 কোয়েশ্চেন, কিন্তু যেটা অ্যাওয়্যার হওয়া দরকার, মানে যে অফেন্ডার, সেক্সুয়াল অফেন্ডারদের চেনা মুশকিল, কারণ তারা অনেক সময় ওই ফ্যামিলি এই ছেলেটিকে খুব ভালো করে চেনে, তার নয় স্কুলের বাসের কেউ একটা, তার স্কুলের কেউ হতে পারে, তার বাড়ির ফ্যামিলি মেম্বার হতে পারে। কাজেই আমরা তো সবাইকে নিয়ে তাহলে সন্দেহ করতে আরম্ভ করি, মানে করতে হয়, কিন্তু আমাদের একটা বিদেশে একটা জিনিস মাথায় রাখতে বলেছিল যে আনটিল প্রুভড আদারওয়াইজ, যে সেক্সুয়াল অ্যাবিউজের কথাটাকে সবসময় মাথা রাখা দরকার। এক্ষেত্রে আমি বলবো বোথ ইন দ্য কেস অফ মেল অ্যান্ড ফিমেল চাইল্ড, একজন গার্জেন কিংবা প্যারেন্টের সবসময় অ্যান্টেনাটা মানে খাড়া হয়ে থাকা উচিত। পিকিং আপ সাইন্স, সেখানে আমার মনে হয় যে একটা হচ্ছে যে ইউজুয়ালি ইয়াং মানে মেল সেক্সুয়াল অ্যাবিউজার্স এর মধ্যে অনেকেই রিলেটিভলি কম বয়সে, তারা ইউজুয়ালি হেটারোসেক্সুয়াল হতে পারে, যেটা আমার ধারণা যে আরো সহজে বোঝা যায় যে বাচ্চাটার রিয়াকশন দেখে রাদার দেন দ্য অফেন্ডার। কারণ বাচ্চাটার কে মানে আড়ালে কি হচ্ছে আমরা তো প্রত্যেকটা সময় দেখতে পারি না, কিন্তু বাচ্চাটার রেসপন্স দেখে হয়তো কিছুটা গেজ করা যায় যে এই বাচ্চাটা, এই অ্যাডাল্ট যে কিনা খুব চেনাশোনা একজন অ্যাডাল্ট, তাকে দেখে তার রিয়াকশন কি হচ্ছে, সে কি কমফোর্টেবল ফিল করছে, সে কি আনকমফোর্টেবল ফিল করছে, আর যে করছে অফেন্ডার সে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা কি এই বাচ্চাটার প্রতি। আর আরেকটা জিনিস হয়, এদের ইউজুয়ালি বাচ্চাদের প্রতি একটা ভালো লাগা থাকে, মানে খুব বেশি রকম দে উড সিম টু বি, মানে বাচ্চাদের পাশে ঘুরছে, তাদের নিজের বয়সের বন্ধু বান্ধব হয়তো কম, তারা একটু বেশি, মানে আজকে একটা স্বার্থের বাইরে একজন যদি খুব বেশি রকম একটা বাচ্চাদের সাথে মেশে, সেখানে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার। কিন্তু আগেন যেহেতু মেল সেক্সুয়াল অ্যাবিউজের ব্যাপারটাই এত আন্ডার রিপোর্টেড, সেখানে অবভিয়াসলি অফেন্ডার্সদের প্রোফাইলটাও আই থিঙ্ক যে অনেক কিছুই আছে যেটা আমাদের জানা নেই, আর আমার তো ডেফিনেটলি জানা নেই, কিন্তু আমার মনে হয় যে ওভার ফ্রেন্ডলি হচ্ছে, একটা বাচ্চার প্রতি বেশি সময় কাটাতে চাইছে, মানে বেশি অ্যাভেলেবল হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ ইজ শোয়িং যে সে একটু বেশি মানে টাচ করছে, সেইগুলো আর বাচ্চাটার রেসপন্স, এইগুলো মাথায় রাখা দরকার। আর একটা প্রশ্ন ছিল যে আলাদা কিনা, দেখো আলাদা, যে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে একটা ছেলেকে আর যে সেক্সুয়ালি অ্যাবিউজ করছে একটি মেয়েকে, দুটো ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে মেল পারপেট্রেটার্স, অধিকাংশ ক্ষেত্রে মেল পারপেট্রেটার্স হয়, দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট ইজ কমন। সেকেন্ডলি হচ্ছে যে মানে এর মানে আমার মনে হয় এখানে দীপ বাবু আর কৌশিক বাবু, যেহেতু এনারা সেক্সুয়াল অ্যাবিউজ মানে মেল সেক্সুয়াল অ্যাবিউজ যারা মানে সার্ভাইভার্সদের নিয়ে অনেক কাজ করছে, তারা হয়তো আরেকটু they might be able to throw some light, but I think again this is a younger group and অনেক বেশি তারা ভায়োলেন্স ইউজ করে, অনেক বেশি অ্যাগ্রেশন তারা ইউজ করে, অনেক সময় they may be মানে the aggression and forcing them to have oral sex, these are some of the things যেটা male sexual abuse এ হয়ে থাকে, so the offenders are often younger, সেখানে তাদের অফেন্ডারের প্রোফাইলের মধ্যে আরো অনেক কিছু চলে আসতে পারে যে দে themselves may have been মানে they may have come up, মানে তাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক কিছু আসতে চায়, সেগুলো আমি বলতে চাইছি না, কারণ আই থিঙ্ক দিস ইজ আ ইম্পর্টেন্ট থিং এন্ড মেবি আমাদের মানে দীপ বাবু আর কৌশিক বাবু, ইফ দে ক্যান থ্রো সাম লাইট অ্যাবাউট দিস। দীপদা তুমি যদি কিছু বলো। দীপ, তোমাকেও আমার এর রিলেটেডই একটা প্রশ্ন আমার মনে করছিল দীপদা তোমার জন্য, যে একটা হচ্ছে যে তোমার অভিজ্ঞতা বা প্রাজকের অভিজ্ঞতায় যে তোমরা যখন ছেলে সার্ভাইভারদের সাথে কাজ করো, এক যে যারা অ্যাবিউজার হয় তারা কতটা পরিচিত, আর দ্বিতীয়ত যে কমিউনিটির অ্যাকসেপ্টেন্স আর রিয়াকশন তাতে কি হয়, কারণ আমরা এটা অফেন
মানে জেনেও আমরা অজানা থাকতে পছন্দ করি যে কেউ কাছের লোক অ্যাবিউজ করতে পারে, সেটা একটা যদি তোমার থেকে আমি জানতে চাইবো। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট স্কুলে এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া, স্পেশালি অবভিয়াসলি গুড টাচ ব্যাড টাচ তো সেফ আনসেফ টাচ নিয়ে তো অবশ্যই কথা হচ্ছে, কিন্তু তার বাইরেও কতটা দরকার স্পেসিফিক্যালি ছেলেদের এই মানে যৌন নির্যাতনের ব্যাপারে কথাগুলো বলা। কতগুলো আলোচনা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস দিয়ে and I will link to what your questions are. সঞ্চারী বলছিলেন যে এটা আমরা সবাই জানি যে 2007-এর স্টাডি অন সেক্সুয়াল অ্যাবিউজের রিপোর্টটা বেরিয়েছিল, তাতে 52% ধরা হয়েছিল যে ছেলেদের সেক্সুয়াল অ্যাবিউজ হয় 52%। মাথায় রাখতে হবে দিস ওয়াজ 52% অফ আ পার্টিকুলার স্যাম্পল। এবং আমরা আমি বলছিলাম একটু আগে যে ফ্যামিলি ফর এভরি চাইল্ড নেটওয়ার্কটাকে নিয়ে আমরা ক্যাম্পেইন করছি গত 1 বছর ধরে। সো উই হ্যাভ ব্রট আউট আ স্মল ডকুমেন্ট কল কেয়ারিং ফর বয়েজ, এবং সেখানে একটা আছে যে সেকেন্ডারি রেসপন্স, অর্থাৎ কিভাবে আমি প্রিভেন্ট করতে পারবো অ্যাজ সোশ্যাল ওয়ার্কার। তো সেটা একটা আমাদের কাছে বড় জিনিস। তো বলা হয় যে কিছু কিছু বাচ্চারা আছে যারা রেসিডেন্সিয়াল কেয়ারে থাকে, যারা আনঅ্যাকম্পানিড বাই অ্যাডাল্টস থাকে অন দ্য স্ট্রিটস এটসেট্রা, তাদের জন্য কিন্তু দ্য ভালনারেবিলিটি আরো বেশি বেড়ে যায়। এবং এই যে রিপোর্টটা যেটা আছে, এই রিপোর্টটার যারা যারা আমরা পার্টিসিপেট করেছিলাম ইন দ্য মেকিং অফ দ্য রিপোর্ট, আমাদের স্যাম্পলস গুলো কিন্তু আমাদের কাজের জায়গা থেকে এসেছিল। সো আমি জাস্ট একটা কেভিয়াট দিয়ে রাখি যে 52% ইজ আ লিটল, মানে ওইভাবে জিনিসটাকে দেখতে হবে। এগেন অ্যাজ আই সে, আই এম নট অ্যাট অল সেইং দ্যাট ও না এটা কিছুই নয়, যেটা অনেকে বলে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে when it comes to really reporting or non-reporting and many other things, যেটা কৌশিকও বললেন বা এটসেট্রা, এগুলো তো যে মানে আমি যে আদালতে যাব, পুলিশে যাব, সেটা তো অনেক পরের ব্যাপার। মানে ইভেন ইন দ্য কেস অফ গার্লস, যেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড, আমরা যারা পক্সো নিয়ে ডিল করি এন্ড এটসেট্রা, families and victims do not want to go to the police in the first place. এই যে জাস্টিসের যে ইস্যুটা উঠছে, এভরিবডি ইজ অ্যাফ্রেড অফ দ্যাট, ওখানে গিয়ে কি হবে। আরেকটা কারণ হচ্ছে এক্স্যাক্টলি কারণ যে এই যে যারা পারপেট্রেটর, তারা বাড়ির কাছাকাছি লোক, বাবার বিরুদ্ধে একটা বাচ্চা যাবে, কমপ্লেন করবে, কে তাকে হেল্প করবে? তার মা যদি আর্নিং মেম্বার না থাকে, যদি আর্নিং মেম্বারও থাকেন, দ্যাটস নট অলওয়েজ অ্যাবাউট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ দ্য মাদার অর দ্য নন অ্যাবিউসিভ কেয়ার গিভার। মানে আমরা ভাবতে পারছি যে একটা পরিবারে কি ধরনের জিনিস তৈরি হবে। এবং এইটাও হয় যারা নন অ্যাবিউসিভ কেয়ার গিভার্স, তারাও ভাবেন, আমাদের মতো সোশ্যাল ওয়ার্কার্সরাও ভাবেন যে ফাইনালি কি জিনিসটা কতদূর নিয়ে যাব, রিপোর্ট কি করব, কারণ তারপরে যা এফেক্টটা হবে সেটা আরো ভয়ঙ্কর হতে পারে আর কি। তো এই ধরনের অনেকগুলো দ্বিধা আমাদের তৈরি হয়। আরেকটা হয় যে যখন সেক্সুয়াল অ্যাবিউজ হয়, একটা এটাও ঠিক যে বেশিরভাগ পারপেট্রেটরস আর মেল, বাট স্পেশালি যদি ফর এক্সাম্পল যে হেটারোসেক্সুয়াল ছেলে যার মধ্যে অলরেডি ডেভেলপ করেছে হেটারোসেক্সুয়াল ওরিয়েন্টেশন, যদি অ্যাবিউজ একটা মহিলার দ্বারা হয়, আমি সেদিক থেকে ইটস দ্য সেম উইথ অ্যাবিউজ বাই আ ম্যান ইফ দ্য পারসন ডেভেলপস আ বাইসেক্সুয়াল অর হোমোসেক্সুয়াল ওরিয়েন্টেশন। দের ইজ অদ্ভুত একটা পোলারিটি থাকে, একদিকে ডিসগাস্ট, একদিকে প্লেজার, একদিকে ডিজায়ার, আরেকদিকে ফিয়ার। একদিকে কোথাও ছেলেরা মনে করে আমি বোধহয় একটু স্পেশাল, দিস ইজ আ স্পেশাল এক্সপিরিয়েন্স ফর মি। আরেকদিকে ইটস লাইক কোথাও মনে হয় যে না, আমি ডিভিয়েন্ট হয়ে গেলাম, আমার জন্যই এটা হয়েছে, আমি খারাপ এন্ড এটসেট্রা। এইরকম একটা দোলাচলে কিন্তু আমরা যারাই দেখেছি যে যারা মানে ভিকটিমস আছে, যারা সার্ভাইভার্স আছে, তাদের মধ্যে এটা হতে থাকে। আর কোথাও এই কোপিংটাও চলতে থাকে। মানে ইন আ সেন্স এরকম হয় যে কোপিংটা এরকম, অনেকে বলে যে ভায়োলেশন হয়েছে, কিন্তু এটা আমাকে অনেক বেশি এক্সপিরিয়েন্স দিয়েছে, আমাকে এটা অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে। জিনিসটা পুরো পজিটিভিটির দিকে একটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা অনেকে যাদের সাথে হয় তারা করেন। অ্যাজ আ রেজাল্ট এই জায়গাটা কিন্তু খুব মার্কি। মানে যে আমি অ্যাবিউজটাকে রিপোর্ট করবো, এটা কি রিপোর্ট করার মতো অ্যাবিউজ কিনা, কেন রিপোর্ট করবো, ওরকম দু একটা হয়, বাকিটা তো আমার তো আদারওয়াইজ আই এম ওকে এন্ড এটসেট্রা। এবং সেই ক্ষেত্রেই রেস্টোরেটিভ জাস্টিসের যে ব্যাপারটা আছে সেটাও আমি একটু বলি বিফোর দিস থিং ইজ দ্যাট restorative justice needs models. At the moment, প্রাজক, আমি যে অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড আছি, আমরা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জেজেবিস এর সাথে রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে বাচ্চারা যারা অফেন্ড করছে তাদের সাথে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে কিছু কাজ করা যায় থ্রু ডাইভার্সন এটসেট্রা। বাট এটা লম্বা পথ, অনেক দূর যেতে হবে। মানে আমরাও সেটা
খুব একটা যে এই মুহূর্তে স্পেশালিস্টের মতো বলবো যে এটা এরকমই হবে তা নয়, কিন্তু এক্সপেরিমেন্টস চলছে। এবং অবশ্যই একটা জিনিস আমি শুধু একটা বলে রাখি যে মানে অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে কিছু এরকম অন্যায় কিছু হলেই না সবাই বলতে থাকে যে আইনের কাছে চলো, এই করো সেই করো, পানিশ দিস পারসন এটসেট্রা। আমি সবাইকে একটুখানি রিফ্লেক্ট করতে বলবো দ্যাট ওয়েন উই আর অলসো ট্রাইং টু চ্যালেঞ্জ পেট্রিয়ার্কি, এই যে আই ফর আই, এই যে এক্ষুনি এটা করো পানিশ করো, এই একই ধরনের যে এই যে চিন্তা ভাবনা, এটাকে একটু পেট্রিয়ার্কাল ভিউজ দ্বারা একটু কালার্ড হচ্ছে না, সেইখানে রেস্টোরেটিভ জাস্টিসের একটা বড় জায়গা আছে, যেখানে ভিকটিম সেন্টার জিনিসটা, যেখানে কোথাও ইট ইজ দ্য হিলিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। এই জায়গাটাতে আমার মনে হয়েছিল যে এটা একটু অ্যাড করা দরকার। আর সরি, তোমার প্রশ্নটা এবার কি ছিল? ইফ আই ক্যান জাস্ট লিঙ্ক ইট। শিওর, আমার স্কুল ইন্টারভেনশন। হ্যাঁ অবশ্যই, মানে বাট লেট মি টেল ইউ যে স্কুল লেভেল অফ ইন্টারভেনশনে দ্য রিসেপটিভিটি উইল অবভিয়াসলি কাম ফ্রম বোথ বয়েজ অ্যান্ড গার্লস। লেট মি টেল ইউ, আমার ইয়াং ছেলে মেয়েদের সাথে কাজ করার অভিজ্ঞতা ইজ দ্যাট দের ইজ মাচ লেস বায়াস among young people. টিচাররা অ্যালাউ করবেন কি এই কথাগুলো বলতে? ইভেন সেক্স মানে ইটস ভেরি পজিটিভ, যেটা কৌশিক বললেন যে সেক্স নট অনলি অ্যাজ অ্যাবিউজ অ্যান্ড এটসেট্রা, মানে বললেই না সবসময় একটা অ্যাবিউজ নেগেটিভিটি এগুলো আমাদের কাছে চলে আসে। সেক্স অ্যাজ প্লেজার, চিন্তা করো স্কুলে সেক্স অ্যাজ প্লেজার বলা হচ্ছে, মানে উইল দে অ্যালাউ দ্যাট টু হ্যাপেন ইন দ্য ফার্স্ট প্লেস? দ্যাট আমার বাট স্কুল লেভেল চিলড্রেন, এরকম বাচ্চাদের সাথে কিভাবে আমরা কাজ করবো, ওয়েদার থ্রু স্কুলস, ওয়েদার থ্রু কমিউনিটিস, ওয়েদার থ্রু অন্যান্য কোনো মেথডে, আমাদের কন্টিনিউসলি পার করে যেতে হবে। মেবি দ্য সলিউশন ইজ কি আগে টিচারদের সাথে কাজ করা দরকার, কি ওনাদের মাইন্ডসেটটাকেও হয়তো, কারণ ওনারাও ততটাই ইনফ্লুয়েন্স বাই পেট্রিয়ার্কি যতটা বাকি সবাই ইনক্লুডিং আমরা। তো সত্যি এটা একটা খুব মানে যেটা কৌশিকও অবভিয়াসলি, যেটা তুমি বললে, যেটা কৌশিকও বলেছে, টু লুক এট সেক্স নট অনলি অ্যাজ অ্যাবিউজ বাট অ্যাজ সামথিং প্লেজারেবল, অ্যাজ সামথিং ডিজাইরেবল, সেটা স্কুলে গিয়ে বললে তো মানে সেশন করাটা আমি তো ভাবতেই পারছি না। বাট এইটাতে হয়তো কোথাও না কোথাও আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজি গুলো অ্যাজ সোশ্যাল অ্যাক্টিভিস্টও আমাদেরকে এবার গোয়িং ফরওয়ার্ড ভাবতে হবে, যে নট অনলি চিলড্রেন বাট দেয়ার ফ্যামিলি, দেয়ার কেয়ার গিভার্স, ওদের সাথে কিভাবে এই ডায়লগ গুলো শুরু করা যেতে পারে। আচ্ছা, নেক্সট আমাদের আরো তিনজন আছে যারা আপনাদের সাথে কেসে এসে কিছু প্রশ্ন করবে। নেক্সট আমি কৃষ্ণ কে আসতে বলবো। কৃষ্ণ, তুমি যদি তোমার কেসটা। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। আমার প্রথমে আমি কেসটা বলে দিই। কেরালায় 28শে ডিসেম্বর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এই ঘটনাটি হয়েছে। 7 বছরের একটা ছেলে, সে কাউন্সেলিং সেশনে যায়, সেখানে সে তার মায়ের সঙ্গে বাড়ি যেতে অস্বীকার করে। কাউন্সিলর যখন তাকে জিজ্ঞেস করেন কেন, তখন সে বলে যে সে নাম্বার 1 তার মা বাবা সেপারেটেড, মা তার বাবার সঙ্গে থাকে না। সেকেন্ড, ও যখন তার মায়ের বাড়িতে ছিল তখন তার নিজের মামা তাকে যৌন নিগ্রহ করেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, যখন সে এই কথাটা তার মাকে বলে তখন তার মা তাকে হুমকি দেয় এবং তাকে চুপ করতে বলে। এবং এই সিচুয়েশনে যখন কাউন্সিলর রিপোর্ট লিখছেন তখন তিনি বলেছেন যে বাচ্চাটি সত্যি একটা মেন্টাল ট্রমার মধ্যে যাচ্ছে এবং সে নিজেকে খুব দুর্বল মনে করছে। সে তার শিশুর সুরক্ষা এবং যত্নের দরকার। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের পরিচিত মানে যেই সব বাচ্চারা তাদের পরিচিতদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় এবং তার পরিবার এটা জেনেও তার হেল্প করে না, এমন পরিস্থিতিতে যে তার মেন্টালি যে ট্রমা, মানে তার যে পজিশন, সে যে ফিল করছে, সেই সিচুয়েশনটা রিকভার করতে তার মোটামুটি কতক্ষণ লাগতে পারে? মানে এমন এক্স্যাক্টলি তো কোনো টাইম নেই, কিন্তু কতক্ষণ লাগতে পারে? এই প্রশ্নটা আমি ডক্টর রিমা মুখার্জি ম্যামকে করব। দেখো, এইটা ব্যাপারটা হচ্ছে যে সে ট্রমাটাকে নিয়ে সে সারা জীবন বয়ে বেড়াতে পারে। ইফ সে কোনো জায়গায় মানে পৌঁছতে না পারে যেখানে ও তো এখানে কাউন্সিলরের কাছে অবশ্য গেছিল,
কিন্তু চান্সেস আর যে পরের দিন থেকে মা ওকে আর কাউন্সিলরের কাছে নিয়ে যাবে না, কারণ কি ও গিয়ে বাড়ির খবর বাইরের লোককে বলেছে। তো চান্সেস আর যে মানে ও যতদিন একটা বাচ্চা মানে টিল হি বিকামস অ্যান অ্যাডাল্ট এবং সে জানে যে কোথায় গেলে ও হেল্প পেতে পারে, যেহেতু মানে কোন কোন এনজিওরা কাজ করছে এই নিয়ে সেটাও তো সবাই জানে না, এবং কোথায় হেল্প পেতে পারে সেটা জানে না। সো অনেক অনেক ক্ষেত্রে আমার কাছে এমনও এসছে 60 বছরের মহিলা যিনি বলছেন যে শি ওয়াজ অ্যাবিউজড বাই হার মামা, এবং যখন তার মাকে বলেছিল তখন তার মা কিছুই বলেনি। অনেক শেষ মানে মায়ের যখন মানে অনেক বয়স তখন ওর মা বলে এগুলো তো নর্মাল জিনিস, আমার তো বাবা আমাকে করেছিল, আমি তো সারা জীবন এটা বয়ে বেরিয়েছি। সো whether this is going to be at all addressed, whether সে কোনোদিন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, we don't know. টাইম ফ্রেমের তো সেজন্য আমরা কোনো টাইম ফ্রেম দিতে পারি না, বিকজ সে আদৌ কোনো কারোর কাছে গিয়ে পৌঁছবে যেখানে সে কিছুটা ভ্যালিডেশন পাবে, কিছুটা হিলিং হবে, সেইটা যতক্ষণ না আমরা জানছি আমরা সেই জন্য এইটা নিয়ে কিছু বলতেই পারছি না। আশা করি যে যদি সে কোথাও গিয়ে মানে পরবর্তীকালে যখন সে অ্যাডাল্ট হয়ে সে নিজে গিয়ে হেল্প সিক যদি করে, তাহলে এই ট্রমাটা থেকে হয়তো সেই পয়েন্টে গিয়ে করবে, কিন্তু সেটা আজ থেকে 20 বছর পরেও হতে পারে, যেটা আমরা একটু আগেই আলোচনার মাধ্যমে জানলাম যে অ্যাবিউজ হওয়ার 20 বছর পরেই ইফ হি গোজ ফর হেল্প, তখন কিন্তু অলরেডি আ লট অফ ট্রমা হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। So I think this is where this is something which people have to know. প্রথমত যে ওয়ের হেল্পের জন্য কোথায় যাব, কোন সংস্থায় যাব। আজকে অনেক বেশি এই এনজিওরা যারা কাজ করছে, মেন্টাল হেলথ প্রফেশনালস ইত্যাদি, আইন কানুন নিয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস যত হবে তত হেল্প সিকিং বিহেভিয়ারটা আসবে। অ্যাটলিস্ট আর্লিয়ার মানে এই ছেলেটির এখন যাই বয়স হোক না কেন, সে অ্যাটলিস্ট গিয়ে অন্তত আর্লি অ্যাডাল্টহুডেও গিয়ে যদি হেল্প পায় তাহলেও তো ইট উইল বি অফ সাম ইউজ। থ্যাংক ইউ ম্যাম। এটা খুবই মানে একটা খুব জরুরি কথা আপনি বললেন ডক্টর মুখার্জি, যে জানা যে কোথায় গিয়ে আমি সেই সাহায্যটা পেতে পারবো, স্পেশালি যখন আমার কাছের লোক যার আমাকে বাড়িতে আমাকে ইন আ সেন্স প্রোটেক্ট করার কথা, আমার খেয়াল রাখার কথা, সে যখন মানছে না, তাহলে আমরা কোথায় যেতে পারি, কার কাছে যেতে পারি? কারণ অফেন এই সেমটাও থাকে যে আমরা অনেক সময় হয়তো আমাদের বন্ধুদের থেকে কমফোর্টেবল এইসব কথা বলতে, কিন্তু এক তো হচ্ছে একটা সেম, দ্বিতীয় হচ্ছে বন্ধু সে আমারই বয়সী, সেও হয়তো নিজেও জানে না যে কাছে যেতে হবে। তো এখন অবভিয়াসলি এটা অবভিয়াসলি আমি আপনার সাথে ভীষণ রেজোনেট করছি যে আমরা জানি চাইল্ড লাইনের কথা, অবশ্যই আমরা জানি 1098 নাম্বারটা যেখানে বাচ্চারা ফোন করতে পারে, বাট তাছাড়াও আমার মনে হয় যে হয়তো আমাদের কিছু মেজার্স এরকম নেওয়া উচিত, যেখানে প্রাযোগের মতো সংস্থা বা অন্য যেসব সংস্থা আছে তাদের নাম্বারও যাতে বাচ্চারা ইজিলি অ্যাক্সেস করে ফোন করে বলতে পারে যে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। একদম খুব থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুখার্জি। দীপ্তে, তুমি কিছু অ্যাড করবে এতে? না, nothing to add, but the whole thing is that just এই যে যত বেশি এই ধরনের অ্যাওয়ারনেস সেশনস হবে এবং যত বেশি যেটা ডক্টর মুখার্জি বলছে একটা স্পেস ফর ভ্যালিডেশন, মানে আই এম আ ভেরি বিগ বিলিভার ইন দ্য পাওয়ার অফ ইয়াং পিপল, এবং আমরা যতক্ষণ বেশি চেষ্টা করব যে দেখো একটা আইনি ব্যবস্থা আছে, বাচ্চারা স্কুলে যায়, স্কুলের ব্যবস্থা আছে, বাড়িতে ফ্যামিলি ব্যবস্থা আছে, এইসব স্ট্রাকচার্স আছে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এভরিবডি অপারেটস উইদিন দিস স্ট্রাকচার্স। এই স্ট্রাকচার্স গুলো একটা বাচ্চাকে ডিসএম্পাওয়ার করে রাখে। এখন এই স্ট্রাকচারটা কবে শিথিল হবে, কি হবে না হবে, এইটা তো একটা অন্য একটা ব্যাপার, বাট ক্যান উই লুক অ্যাট হোয়াট এভার সেন্স অফ এজেন্সি দ্যাট চিলড্রেন হ্যাভ, what are other spaces inside houses, in neighborhoods, in schools, in other places, in communities, যেটা আমরা বাচ্চাদের জন্য প্রোভাইড করতে পারি, যেটা বাচ্চাদের নিজেদের স্পেস বলে মনে হবে।
where they will come up with these issues, and obviously it's aro beshi there will be a demand. Dekho 1098 as a child line is an emergency helpline, মানে and the amount of cases যেটা হবে, মানে I can't imagine as a social worker যে আজকে if 1098 is totally মানে swamped with so many cases, you know, as an organization which also has 1098 runs in particular, we will be like totally flummoxed. আমরা বুঝতে পারবো না কি করছি, কারণ এত তো সার্ভিসেসও নেই। তো কোথাও আবার এই সার্ভিসেস গুলো তো তৈরি করতে হবে। আমার কাছে লোকেরা আসবেন, মেয়েরা বাচ্চারা আসবে, তাদের মা বাবারা আসবে, বা হুএভার, নট জাস্ট মা বাবা, এনি আদার নন অ্যাবিউসিভ কেয়ার গিভার এসে বলবে যে সাপোর্ট করবো। সাপোর্টটা কে করবে? তাও কলকাতায় কিছু আছে, ইন দ্য ডিস্ট্রিক্ট দেয়ার ইজ নাথিং। এক্স্যাক্টলি। সো এইগুলো কোথাও একটা উই উইল হ্যাভ টু প্রিপেয়ার ফর দিস। আর আরেকটা কথা দীপদা, যেটা আমার তোমার কথা শুনে আমি মনে হলো যে এখানে কোথাও না কোথাও স্টেটের ভূমিকাটাও কিন্তু খুব জরুরি। মানে শুধু এনজিওরা এসেই সব করবে, হ্যাঁ সেটা বোধহয়, মানে ইন টার্মস অফ ধরো অবভিয়াসলি এনজিওস ডু দ্য বেস্ট দে ক্যান। আমি জানি যে রক্ষার নিজস্ব অনেক সাইকোলজিস্ট আছে, সোশ্যাল ওয়ার্কার্স আছে, এনজিও মেম্বার্সরা আছে, প্রাজক আছে, প্রাজক রক্ষার মেম্বার, এরকম বিভিন্ন এনজিওস আছে যারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট, বাট ইভেন দেন দে আর সোয়াম্পড, মানে ইন টার্মস অফ ফাইন্যান্সেস বলো, রিসোর্সেস বলো। তো কোথাও না কোথাও আমি জাস্ট মানে ভাবছি যে হোয়াট ক্যান দ্য স্টেট ডু? বাট ওদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, that's another place which does a lot of wonderful work. Yes, মানে কিন্তু absolutely. গিয়ে পৌঁছতে হবে, people have to go there or people have to know যে that is another place যেখানে প্রচুর কাজ করা হয় এবং তারা খুব ভালো কাজ করে। কাজেই সেখানে এনজিওস ছাড়াও মানে again people are not, মহিলা কমিশন যেরকম প্রত্যেকটা কেস অফ ডোমেস্টিক ভায়োলেন্স কি যাচ্ছে মহিলা কমিশনের কাছে? নট এট অল। That is the problem there. Even if there is a system in place, often যাদের যাওয়া দরকার তারা তো গিয়ে পৌঁছচ্ছে না। That is another problem. In fact, sorry. Let me just say something unfashionable here. Yes, স্টেটের রেসপন্সিবিলিটি সবসময় থাকতে হবে, বাট স্টেটের কাছে আমরা কি চাইছি এবং কোন ক্ষেত্রে ইন্টারভেনশন চাইছি, we should be very careful. 25 years of working with children, we have started demanding so many things from the state that sometimes the state has walked into private lives and every other places and are now conducting surveillance and it's disciplining of that entire thing. We should be very careful of that. I would say that yes, state agents এবং সবসময় আরেকটা জিনিস আছে, there is also efficiency issues. State agencies আমরা সবাই জানি, I mean I will not pretend that state agencies are efficient, service deliver করতে পারে। তখনই পারে যদি কেউ না কেউ করে থাকে, and there is a lot of political will and pressure on that. কিন্তু of course ঠিক যেই কারণে দেখা যায় যে ডক্টর মুখার্জি বলছেন যে এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন ফর চিলড্রেন, প্রচুর কিছু সিস্টেমস আছেন, তারা প্রচুর জায়গায় দিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ে কাজ করেন, কিন্তু কে নিয়ে যাবে কেসটা? এবারে যে কে নিয়ে যাবে এটা কিন্তু একটা সোশ্যাল প্রসেস, এটা কিন্তু এত টেকনিক্যাল জিনিস না যে আমি একটা বাটন টিপলো, একটা হলো আর আমি চলে গেলাম। একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা তৈরি হতে হয় মানুষকে তার জন্য দেওয়ার জন্য। এই জন্য স্পেসেস দরকার যেখানে the state should actually try and see by either leaving alone or encouraging these community spaces to be developed এবং to be strengthened. I think ওই স্টেটের কাছে কোনটা চাইবো সেইটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভাবতে হবে, আদারওয়াইজ আমরা ভুল জিনিসটা না চেয়ে ফেলি আর কি। ভেরি ভ্যালিড পয়েন্ট। আর আরেকটা আমার মনে হচ্ছে টিচারদেরও ভূমিকা কিন্তু এখানে প্রচুর। ওনারও আমি অনেক জায়গায় দেখেছি দে হ্যাভ আ উইল, বাট স্কিলটা ওনারা ল্যাক করেন বা ওনারা জানেন না অফেন যে কার কাছে যেতে হবে। তো আই থিঙ্ক এই গ্যাপ গুলো সামহাউ পুরো সিস্টেমটাকে ভীষণ ফ্লড করে এখানে তো আরেকটা জিনিসও আছে না, যে টিচার্স যেখানে when the teachers are the perpetrators, that is another very messy area and very messy area because সেখানেও একটা বিশাল ফিয়ার ফ্যাক্টর কাজ করে। মানে এখন সিসিটিভিস হচ্ছে প্রাইভেট স্কুলসে, আমি জানি না গভর্নমেন্ট স্কুলসে কি রয়েছে। সো মানে আই হ্যাভ হ্যাড টু মানে এরকম টিচার অ্যাবিউজ করেছে, সেখানে মানে কেস হয়েছে, সেখানে আই হ্যাভ গন টু দ্য কোর্ট এন্ড আই হ্যাভ
মানে প্রফেশনাল হিসেবে ডেকেছে। সো দ্যাটস আনাদার এরিয়া যে what is the procedure that is in place when such a thing happens. অর্ধেক লোকেরা for fear of the consequences, একটা ভালো স্কুলে ঢুকিয়েছি আমি আমার বাচ্চাকে অনেক কাঠখড় পুড়িয়ে, তারপরে সেখানে গিয়ে একটা টিচার কিছু করছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে কি হবে না, কি করা হবে, দ্যাটস another extremely difficult situation that parents often have to face. And there has to be, যেরকম কলেজে অ্যান্টি র্যাগিং পলিসিস এর একদম একটা স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল রয়েছে, স্কুলের টিচারদের যে ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, নাথিং ইজ ইন প্লেস. This is something that really, I'm not saying nothing is in place. Maybe there is something in place, but a lot of the students are not aware of that. যে কি করা উচিত। আরেকটা জিনিস যেটা এতক্ষণ আমাদের আলোচনায় উঠে আসেনি, কিন্তু আমার মনে হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেখানে চিলড্রেন, বয়েজ, গার্লস ইনক্লুডেড, যারা কিনা ভিকটিম অফ চাইল্ড পর্নোগ্রাফি, একদম সেই জায়গাটা কিন্তু আমাদের সেই জায়গাটাও অ্যাড্রেস করা দরকার। এবং আমার মনে হয় যে আমাদের সোসাইটিতে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে we need to talk more about sexuality, we need to understand and talk about pleasure, we also need to, যেই প্রশ্নটা উঠে এসেছিল যে আমি পিডোফাইলকে কিভাবে আইডেন্টিফাই করব, এইখানে কিন্তু কোথাও একজন মানুষের একটা পিডোফিলিক টেন্ডেন্সি থাকতে পারে, যেটা তার মধ্যে ডেভেলপ হয়েছে, যেটা হয়তো তার কন্ট্রোলে নয়, কিন্তু তার বিহেভিয়ারটা তার কন্ট্রোলে। কিভাবে আমাদের এই জায়গাটাও হয়তো ভাববার সময় এসছে যে কিভাবে আমরা সেই ধরনের মানুষদের সাথে এনগেজ করতে পারি যাতে কিনা তারা তাদের যেই ডিজায়ারটা আছে সেটা তারা অ্যাকশনে পরিবর্তিত না করেন। সুতরাং এই বিষয়ে কথা বলাটা কিন্তু, আলোচনাটা করা খুব দরকার। কিন্তু স্কুল হোক, ফ্যামিলি হোক, কোথাও আমরা এই বিষয় নিয়ে কোনো আলোচনা হতে দেখছি না, বা এই বিষয়ে আলোচনা করার কোনো প্রচেষ্টাও সেরকম ভাবে দেখছি না। এইটা কিন্তু অপরাধটা ঘটানোর এবং শিশুদের এই ভালনারেবল জায়গাটা ক্রিয়েট করার পেছনে এটা কিন্তু একটা বড় কারণ। একদম একদম, এটা ঠিকই কৌশিক, যে এটা নিয়ে অনেক বেশি কথা হওয়া দরকার, অনেক বেশি চর্চা হওয়া দরকার। আচ্ছা, আমরা কুইকলি দুজন আরো আছে যারা কেস আর শেয়ার করবে। আমি নেক্সট প্রিয়াঙ্কা সাউকে বলবো, ও যদি এসে একটু প্লিজ শেয়ার করে ওর প্রশ্নগুলো আর কেসটাও। নমস্কার সবাইকে। আমি হায়দ্রাবাদের একটি কেয়ারটেকার দ্বারা একটি বাচ্চা ছেলে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছিল, সেই ব্যাপার নিয়ে বলতে চাই। 2017 সালের ডিসেম্বরে হায়দ্রাবাদে একটি স্কুলে কেয়ারটেকার দ্বারা একটি বাচ্চা ছেলে সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছিল। কমপ্লেনে তার বাবা পুলিশকে জানায় যে তার ছেলের গায়ে পোড়া পোড়া দাগ দেখতে পারে। সেই নতুন কেয়ারটেকারটা বয়স ছিল 27 বছর। তার উপরে রেপ অ্যান্ড পস্কো অ্যাক্টগুলি প্রয়োগ করা হয় এবং তাকে 324 নং ধারা এবং 506 নং ধারাগুলি প্রয়োগ করা হয়। আমার কোশ্চেনটা হচ্ছে যে, যখন আমরা মনে করি যে স্কুল সব থেকে সেফ জায়গা, যখন স্কুলে যখন একটা বাচ্চা ছেলে যখন সেক্সুয়ালি অ্যাবিউজ হয়, তখন স্কুল বাবা মায়ের সচেতনতা কি হবে, আমি সেই বিষয় নিয়ে দীপদাকে কোশ্চেন করতে চাই। দীপ স্যারকে। এখানে একটা জিনিস একটু আমি অ্যাড করতে চাইবো। প্রিয়াঙ্কা যে কেসটা বলছিল, এখানে কিন্তু যে কেয়ার টেকার ছিল উনি একজন মহিলা ছিলেন। তো এটা একটা প্রথম কেস পেয়েছিলাম যেখানে একটা মহিলা অ্যাবিউজ করেছিল একটা বাচ্চাকে, আর কমপ্লেনেন্ট বাবা ছিলেন। তো এক তো হচ্ছে সত্যি যেটা প্রিয়াঙ্কা বললো যে স্কুলকে আমরা সেফ স্পেস বলে মনে করি, আর দ্বিতীয়ত হচ্ছে যে কৌশিককে আমি জিজ্ঞেস করবো যে এই ক্ষেত্রে এই মহিলাটার এগেইনস্টে তো ডেফিনেটলি পক্সো কেসেস হয়েছে, বাট আর
কি মেজার্স নেওয়া যেতে পারতো? স্টার্ট করবে না দীপ দীপ আগে উত্তর দিন। না, তুমি বলো এটা। আচ্ছা, এইখানে মেইনলি পক্সোই কাজ করবে, এবং একটা যেটা আমাদের বোধহয় ভাববার সময় এসছে, যে যখন কিনা আমরা বলছি যে দ্য ভিকটিম শুড বি মেড জেন্ডার নিউট্রাল, আমাদের এইটাও হয়তো ভাববার সময় হয়েছে যে পারপিট্রেটর শুড অলসো বি মেড জেন্ডার নিউট্রাল। এইখানে কোথাও একটা মহিলারা এটা করতে পারেন না, এই আইডিয়াটা নিয়ে যদি আমরা চলি, আমরা কিন্তু আরো 50 বছর পিছিয়ে যাচ্ছি। যেই মুহূর্তে আমরা বলছি মহিলারা এই ধরনের কাজ করতে পারেন না, এটা কিন্তু আমরা মহিলাদের ভালোবেসে বা তাদের সুরক্ষার জায়গা থেকে বলছি না, আমরা কিন্তু এটা কমপ্লিটলি একটা পেট্রিয়ার্কাল পার্সপেক্টিভ থেকে বলছি, যেখানে বলছি যে একজন মহিলা সেই এজেন্সিটা নেই অ্যাবিউসিভ হওয়ার, তার সেই ক্ষমতাটা নেই। আমাদের মানতে হবে একজন মহিলারও, একজন পুরুষের যেরকম অ্যাবিউসিভ হওয়ার ক্ষমতা আছে, একজন মহিলারও অ্যাবিউসিভ হওয়ার ক্ষমতা আছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা বোধহয় আমাদের একটু ভাবনা চিন্তা করার দরকার আছে, যে অ্যাবিউস শুধুমাত্র পুরুষের দ্বারা হয় না। এবং এই জায়গাটায় আমরা নফতেজ জোহরের জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের যেই মরালিটি, সোশ্যাল মরালিটি আর কনস্টিটিউশনাল মরালিটির মধ্যে একটা তফাৎ করে বলেছেন যে কনস্টিটিউশনাল মরালিটির জায়গা থেকে আমাদের দেখতে হবে যে একজন মানুষেরও যাতে অধিকার লঙ্ঘিত না হয়, তার যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত না হয়। তাহলে সেখানে একটা বাচ্চা ছেলে যদি একজন মহিলার দ্বারা অ্যাবিউজড হতে পারে, এবং অবভিয়াসলি আমরা জানি যে হতে পারে, এটা অসম্ভব নয় এবং হয়ও, তার অধিকারটা কেন লঙ্ঘিত হবে? এই জায়গাটাও কিন্তু আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার, বা আমাদের কথা বলার সময় হয়েছে। নির্ভয়া কেসের পর যখন জাস্টিস ভার্মা কমিশন একটা রিপোর্ট দিলেন, এবং তার মধ্যে দুটো রেকমেন্ডেশন ছিল, একটা ছিল ম্যারিটাল রেপ, যে ওটাকে ক্রাইম বলা হোক, আর অ্যাডাল্টের জন্য রেপ লসটা জেন্ডার নিউট্রাল করা হোক। সো দ্য পার্লামেন্ট স্যাট থ্রু দ্য নাইট, ওরা আইন পাস করলেন, কিন্তু এই বাকি দুটো নিয়ে হাসাহাসি করলেন। ইট ওয়াজ রিপোর্টেড ইন দ্য নিউজ পেপার্স যে এটা আবার কি করে হবে, ম্যারিটাল রেপ আবার কি, এটা তো তাহলে মানে এখানে দেখো কনসেন্টের ব্যাপারটা কিরকম গুলিয়ে আছে, ইভেন ইন রিলেশনশিপ, ইন আ সো কল্ড হেটেরোনর্মেটিভ রিলেশনশিপ। তারপর হচ্ছে যে ছেলেদের আবার রেপ কি করে হবে, ছেলেরা আবার অ্যাডাল্ট ছেলেরা আবার কি করে রেপ হবে, হোয়াট আ ফানি থিং। And this is exactly the this is funny about patriarchy, about people who often also take it to another level debate টা, সেটা হচ্ছে যে এই যেটা কৌশিক বললো, দ্যাট এজেন্সি তো মহিলাদেরও আছে টু অ্যাবিউজ। এটা সব জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা আমি নাম করবো না কেসটা, কিন্তু কলকাতায় কেস হয়েছিল অ্যাবাউট স্পোর্টস টিচার এন্ড এটসেট্রা, একটা স্কুলে ফেমাস কেস। ফার্স্ট রিয়াকশন অফ প্রিন্সিপালস ইন স্কুলস ওয়ার টু সে দ্যাট আমরা প্রাইমারি সেকশনে কোনো ছেলে এমপ্লয় করবো না। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাটস দ্য সেম সর্ট অফ এসেনশিয়ালিজম, যেখানে বলা হচ্ছে যে মহিলারা নট কেপেবল, মানে তারা করবেন না, তারা ভীষণ মানে স্পিরিচুয়ালি ডেভেলপড, এটা নয়, তারা করতে পারেন না, মানে তারা কি করে করবেন, কিন্তু ছেলেরা করতে পারে। হ্যাঁ, তো এই যে জায়গাটা, মানে যখন আমরা নিজেরাই মাঝে আমরা ট্র্যাপে পড়ে যাই, পেট্রিয়ার্কি ট্র্যাপে, when we are talking about this। এবং সেটার সাথে আমরা বলি যে এই যে সেক্সুয়াল অ্যাবিউজ অফ বয়েজ অর গার্লস, এটাকে বারবার যদি সাইলোতে দেখি না স্কুল, আমার ছোটবেলাকার অনেক স্কুলের এক্সপিরিয়েন্সেস, যে আমার বন্ধুদের স্কুলের এক্সপিরিয়েন্সেস, যে অফেন there is a general atmosphere of terror in the school, যার ভিত্তিতে কন্ট্রোল করা হয় বাচ্চাদের। আমরা তো প্রথমবার বলবো না, তো ফুকো অনেকদিন আগে বলে গেছেন, ইনস্টিটিউশনস, নতুন কিছু নয়। এটার সাথে কন্টিনিউয়াম একটা সেক্সুয়াল অ্যাবিউজ রিপোর্ট করতে পারছি না টিচারের সম্বন্ধে। টিচার যে আমাকে বলছেন যে আমার কাছে টিউশন না নিলে তোমাকে আমি পরীক্ষায় কম নম্বর দেবো, সেটা রিপোর্ট করতে পারি, সেটাও তো রিপোর্ট করতে পারি না। সো এই যে লার্জার স্কুল সিস্টেমের ভেতরে বাচ্চাদের পার্টিসিপেশন, লার্জার স্কুল সিস্টেমটাকে একটা অভয়ের অ্যাটমসফিয়ার তৈরি করা, একটা নির্ভয়ের অ্যাটমসফিয়ার তৈরি করা, এইটার দিকে আমাদের ভীষণ নজর দিতে হবে। সো শুধুমাত্র এরকম না যে স্কুল থিংস হবে, সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে কথা বলবো, সেক্সুয়াল অ্যাবিউজ তো একটা জায়গায়, একটা ওয়ান পার্ট অফ ইট, বাট
an atmosphere of fear actually creates this, this entire, and not only of fear of not understanding what consent is, একটা বাচ্চার এজেন্সি। আমি যদি আপনারা যে কেউ যারা চাইল্ড এজেন্সি নিয়ে যদি একটু রিসার্চ করেন, আপনারা দেখবেন না লট অফ এজেন্সি ওয়ার্ক হ্যাজ বিন ডান রিলেটেড টু দ্য স্কুল অ্যান্ড এডুকেশন, কিন্তু সেখানেই বা বাচ্চার এজেন্সি কোথায় রেকগনাইজড? তো সেক্সুয়াল অ্যাবিউজ রিপোর্ট করবে, সে তো বিশাল বড় ব্যাপার। সো বাট দ্য এন্টায়ার স্কুল সিস্টেম হ্যাজ টু বি মাচ মোর চাইল্ড ফ্রেন্ডলি, মাচ মোর একটা আনন্দময় হতে হবে বাচ্চাটার জন্য, তবে গিয়ে তো এই জিনিসগুলো হতে পারে। আরেকটা জিনিসও মানে দীপ্তা, আমি জাস্ট, তুমি স্কুলের কথা বলছো, আমি জানি যে এখন অনেক স্কুলে কিন্তু এই সেফ আনসেফ টাচ নিয়ে কথা হয়। আমার কোথাও না কোথাও এটা হয়তো জিজ্ঞাসা যে হাউ এফেক্টিভ আর দিস সেশনস ইন স্কুল। মানে অনেক সময় স্কুলসরাও জানে যে করতে হবে বলে করছি, কারণ আমি আজ পর্যন্ত কোনো কেস এরকম শুনিনি যেখানে কিন্তু সেফ আনসেফ টাচের পরে কোথাও কিন্তু একটা কেস রিপোর্টেড ওরম ভাবে হয়েছে। মানে আমি অনেক জায়গায় এরকম জানি, আমি অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথেও কথা বলেছি যেখানে ওরা বলেছে যে উই রিসিভড আ কল এই সেশনটা করার পরে যে হ্যাঁ একটা বাচ্চা কিন্তু এরকম অ্যাবিউজড হয়েছে, জেন্ডার নিউট্রাল বা ধরো। তো আই এম অলসো জাস্ট থিঙ্কিং অ্যালাউড প্রবাবলি যে আমরা কি অ্যাজ এ সোসাইটি করার জন্য অনেক কিছু করি না, হাউ রিয়েলি ইনভেস্টেড আর উই ইন ব্রিঙ্গিং অ্যাবাউট দিস চেঞ্জ? করার জন্য তো অনেক কিছু করি, বিকজ আমি যেটা বারবারই বলছি যে ভীষণ যখন কুইক ফিক্স সলিউশন যেতে চাই, লিনিয়ার সলিউশন, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। সামবডি ইজ আ পারপেট্রেটর, ধরে নাও ওকে, ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করো, একটা কিছু করে দাও। কিন্তু আমি আবারও বলছি যে এভরিথিং হ্যাপেন্স উইদিন আ পার্টিকুলার স্ট্রাকচার অফ পাওয়ার, অফ হায়ারার্কি, অফ আনইকুয়াল অপরচুনিটিস। এইটা আমরা তখন না হিট অফ দ্য মোমেন্টে, মানুষ আমরা সবাই হিট অফ দ্য মোমেন্টে আমরা সেগুলো ভুলে যাই। কিন্তু আমাদের সোশ্যাল অর্গানাইজেশনস এর কোথাও একটা রোল আছে যে যখন সবাই উত্তেজিত হয়ে পড়েছে তখন আমাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমরা কিন্তু অ্যাজ এনজিওস আমরাও মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ি, আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ আমি ভ্যালিডেট করছি তোমার পেনটা, এইবার তুমি কি শুনবে যেটার কনটেক্সট এরকম আছে, আমরা কি এইভাবে এগোতে পারি। অফেন উই ডোন্ট টক লাইক দ্যাট টু স্কুল অথরিটিস। সম্পূর্ণ মানে শুধু মানে চারিদিকে তো ভয়ের ব্যাপার, স্কুল অথরিটিসও ভয় পেয়ে যায়, এই আমার উপরে খাড়া নেমে আসবে, এই হবে, সেই এই হবে, হেন তেন এটসেট্রা। সব জায়গাতে কোথাও একটা এই জিনিসগুলো একটু দেখতে হবে উইথ আ ভেরি হিউম্যান পয়েন্ট অফ ভিউ। উই এনজিওস মাস্ট অলসো look at and say how effective our things, মানে our sexual abuse awareness programs are. একটা ক্লাস 5 এর বাচ্চাকে যেটা বলবো সেটাই কি আমি ক্লাস 8 বা 9 বা 10 এর বলবো? মানে চিলড্রেন আর নট আ হোমোজেনাস ক্যাটাগরি। অ্যাডোলেসেন্টসদের যে আলাদা অস্তিত্ব আছে, অ্যাডোলেসেন্টসদের মধ্যে যে সেক্সুয়াল এক্সপ্লোরেশন হচ্ছে, এইখানে ইট বিকামস আ ভেরি ভেরি ডাইসি সিচুয়েশন। আমি যেটা বারবারই বলছি যে কোনটা প্লেজার আর কোনটা ডিসগাস্টের ব্যাপার হবে, এইটা আমরা দূর থেকে অ্যাজ অ্যান অ্যাডাল্ট ফ্রম দ্য আউটসাইড আমরা বলতে পারি না দুম করে। দিস ইজ সামথিং উইচ উই উইল হ্যাভ টু লিসেন টু অ্যাডোলেসেন্টস। তাদের কথা শুনতে হবে, আমরা তো শুনি না। আমরা তো একটা কিছু জিনিস দেখলাম, ও এরম করছে, চলো এবার মানে একটা টেনশন শুরু হয়ে গেল যে এই ছেলেটা এই মেয়েটার সাথে কথা বলছে, মানে আমরা ক্লাসে মানে স্কুলে আমরা টিচারদের খাপ পঞ্চায়েত বসিয়ে দিই যে এবার কি করা যাবে। এগুলো হয়, আমরা সবাই জানি। তো এইটা একটু কোথাও আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা যেটা, ইভেন ওয়েন উই আর অ্যাকচুয়ালি ডুইং আ লট অফ থিংস, আমাদের কাছে যখন এরকম হয় যে দেখো কোনো এখন চাইল্ড প্রোটেকশন পলিসি করতে হবে বা অন্য কোনো সেফ গার্ডিং পলিসি করতে হবে, সামটাইমস উই ডু ইট, কিন্তু এটার জন্য না 24/7 24/7 কন্টিনিউসলি একটা কালচার দরকার। হ্যাঁ, আমরা নিজেরাও এনজিওস এ থাকি, আমরা জানি যে আমাদেরও বাচ্চাদের সাথে ডিল করতে হয়, অনেক অসুবিধা থাকে। আমরা যদি সবটাকে একটা পারফেক্ট করতে চাই, অনেকগুলো অসুবিধা থাকে, কিন্তু কোথাও একটা সেইটা আমাদের লোককে বলে যেতে হবে কন্টিনিউয়াসলি। আর we should not expect that after 1 or 2 sessions children will come up. আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো এত ডিপ সিটেড প্রবলেমস, এগুলো বাচ্চারা দুম করে বলবে না। সো আমাদের এক্সপেকটেশনটাও কিন্তু একটু মিডিয়াম টার্ম হতে হবে, যে আমাদের অনেকটা যেতে হবে, মানে we have to walk many more miles before something starts coming on. We can't also be, we can't be cruel to ourselves and say that আমি 3টে সেশন করলাম তারপরে কেউ কিছু বলছে না, তাহলে কি হলো, and etc. So that's the other thing also. থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনাল একটা লাস্ট কেসে যাব। হরিশোধন, তুমি যদি প্লিজ তোমার কেসটা এসে শেয়ার করতে পারো আর তোমার যে প্রশ্নগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ হরি, শুনতে পাচ্ছি আমরা, বলো।
হ্যাঁ, ঠিক আছে ম্যাম। আমি হ্যাঁ, অনেক শুনছিলাম তো। তো এরকম একটা আমি স্টোরি, একটু আলাদা ধরনের স্টোরি একটা বলতে চাইছি। আহ, আহ, যেটা হচ্ছে রাজস্থানের ভরতপুর ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে, যে একটা 14 বছরের একটা শিশু যে একটা স্টেডিয়ামে খেলতে যেত, টেনিস খেলতে। তো সেখানে দীর্ঘদিন যে যাওয়ার সময় যাচ্ছে যখন, তখন কিন্তু একটা ওখানকার যারা আরো অন্যরা আসতো, বিভিন্ন অফিসাররা আসতো, যেমন পুলিশ অফিসার আসতো, জজ আসতো, আরো অন্যান্য ব্যক্তিরা আসতেন। তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো বন্ধুত্বর একটা ফায়দা বলবো এখানে, সেই শিশুটাকে তাদের বাড়িতে নিয়ে যায় সেই জজটা, নিয়ে গিয়ে তাকে অ্যাবিউজ করে, বা তার আরো দুজন তাদের সাথে তাকে রেপ করে। কিন্তু সেই ছেলেটি যখন বলতে পারলো না, কোনো তার যন্ত্রণাটা যখন মনে হচ্ছে এটা শেয়ার করা উচিত, তাকে যখন মার কাছে বলল, কিন্তু মা উম, গিয়ে কেসটা যখন কমপ্লেন করতে গেল থানাতে, থানাতে কিন্তু কমপ্লেনটা নিতে চাইলো না। কেন? যে একটা জজের বিরুদ্ধে এটা সম্ভব হয় না, বা এটা নিচ্ছে না। কিন্তু যখন নিচ্ছে না, তখন মেয়েটার মা তো আরো হতাশা হয়ে গেল, কি করবে আরো কি। আর একটা যে ওটা যখন কমপ্লেন করতে গেল বা কেস রেজিস্টার করতে গেল, তারপর কিন্তু জজরা ওরা আবার ওকে মারার একটা হুমকি দিল ফ্যামিলিকে। তাহলে এই পরিস্থিতিতে একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। আর জজ যে বিচার আমাদের দেয়, সে যদি এই কাজটা করে, একটা জঘন্য একটা কাজ, তো সেখানে তার একটা শিশু, তো তারা একটা ক্ষমতায় রয়েছেন, মানে জজ। তো সেখান থেকেই তার মা কি কি স্টেপ নিতে পারে, যে আম, এই কেসটা রেজিস্টার হতে। এটা তো একটা পক্সো অ্যাক্টের আন্ডারেই পড়ছে, কিন্তু তাহলে এই কেসটা নিতে চাইলো না কেন, বা কি করলে তার মা কেসটা আরো ফাস্ট রেজিস্টার করতে পারতো, বা কুইক অ্যাকশন নিতে পারতো? এটা আমার ফার্স্ট কোশ্চেন। আমি সেকেন্ড কোশ্চেন বলছি। হ্যাঁ। আইনের ব্যাপার যখন আমি উত্তর দিচ্ছি, এখানে যেটা করণীয়, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র একজন পারপিট্রেটরের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা এন্টায়ার সিস্টেমের বিরুদ্ধে। সেই সিস্টেম কিন্তু ভিকটিম সেন্ট্রিক নয়, সেই সিস্টেম পারপিট্রেটরকে বেশি সাহায্য করে। আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে একজন রেইপ অ্যাকিউজডের সাপোর্টে মিছিল বেরোচ্ছে। সুতরাং এই জায়গাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যদি সেই বাচ্চাটির মা লোকালি কোনো এনজিওর সাপোর্ট নিতে পারেন, যারা কিনা একজন লয়ার দেবেন, সেই লয়ার ম্যাজিস্ট্রেটের কাছে, লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে একটা অ্যাপ্লিকেশন ফাইল করে বলতে পারে যে পুলিশ আমার এফআইআর নেয়নি, তুমি পুলিশকে নির্দেশ দাও যাতে আমার এফআইআর নেওয়া হয়। পুলিশ কিন্তু তখন এফআইআর নিতে বাধ্য থাকবে, এবং তারপরেও প্রসিডিওর আছে যাতে কিনা টাইম টু টাইম সেই লয়ার ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন ফাইল করে একটা রিপোর্ট কল ফর করতে বলবে ইনভেস্টিগেটিং অফিসারের কাছ থেকে, যে তদন্ত কিরকম চলছে, সঠিকভাবে চলছে কিনা, সেইটা কোর্ট যাতে পর্যবেক্ষণ করে। কিন্তু বেশিরভাগ সময় আমরা আইনের প্রভিশনগুলো জানি না, জানলে পরেও আমাদের একজন আইনজীবীকে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, বা আমি হয়তো কোনো এনজিওকে লোকালি চিনি না। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে শিশুদের এবং মহিলাদের জন্য কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি বা ডালসা ভারতবর্ষের আইনে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেবে। সুতরাং তাদের যদি কখনো কোনো আইনজীবীকে অ্যাপ্রোচ করতে অসুবিধা হয় অর্থনৈতিক কারণে, তারা কিন্তু লোকাল ডিস্ট্রিক্ট কোর্টে যে ডালসার অফিস আছে সেইখানে গিয়ে তারা যদি আবেদন জানান, তারা কিন্তু বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। এবং আরেকটা কথা এখানে অ্যাড করা, যেই নির্ভয়া কেসের পর যখন 2013-এ ক্রিমিনাল ল অ্যামেন্ডেড হলো, তখন ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় দণ্ডবিধিতে 166 ক্যাপিটাল এ বলে একটা ধারা যোগ হলো, যেখানে বলা হয়েছে কোনো পুলিশ অফিসার
যদি কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিতে অস্বীকার করেন, তাহলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুধু নয়, ক্রিমিনাল কেস চালু হবে। ওকে স্যার। হ্যাঁ তোমার মধ্যে আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে কি এই পরিস্থিতি, আপনি যে প্রসিডিওরটা বললেন খুবই ভালো, এটাই তো হওয়া দরকারই অবশ্যই। এবং আরেকটা কোশ্চেন যেটা ছিল, যে এই পরিস্থিতি যখন শিশুটি স্টেটমেন্ট দেবে বা 164 হবে, তখন তার তো মেন্টালিটি একটা সাপোর্ট দরকার। তারা তো একটা ক্ষমতা সম্পন্ন মানুষ ব্যক্তি, তো তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে গেলে তখন শিশুটা তো অতটা তো কনফিডেন্স পাবে না। তাহলে সেই মেন্টালিটি সাপোর্ট দিতে গেলে বা সেই জায়গাটা তাদেরকে প্রিপারেশন করতে গেলে তখন কি করতে হবে? এইখানে কিন্তু ভারতবর্ষে প্রথম আমার জানা পক্সো অ্যাক্টে বলা আছে যে এই বাচ্চাকে কিন্তু মেন্টাল হেলথ সাপোর্ট শুরু থেকে, ইনভেস্টিগেশনের স্টেজ থেকে তাকে কিন্তু মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়া যায়। এছাড়া গৌহাটি হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, যেখানে হাইকোর্ট বলেছে যে ইমিডিয়েটলি 164 রেকর্ড না করে আগে তার পিটিএসডি বা তার অন্যান্য ট্রমাগুলোকে অ্যাড্রেস করা হোক, যাতে সে মানসিকভাবে একটা জায়গায় পৌঁছতে পারে যেখানে কিনা ম্যাজিস্ট্রেটের কাছে সে একটা গোপন জবানবন্দি দিতে পারে। এই জায়গা কিন্তু সারা ভারতবর্ষে এখনো সেরকম ভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়নি বা হচ্ছে না। এছাড়া পক্সোতে বলা আছে যে চাইল্ড ফ্রেন্ডলি কোর্টরুম হতে হবে। যখন ট্রায়াল হবে তখন আসামিকে বাচ্চার সামনে আনা যাবে না, বাচ্চাকে আলাদা রাখা হবে। এই সব সিস্টেমগুলো বলা আছে। এইগুলো ইমপ্লিমেন্ট যাতে হয় সব জায়গায়, তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি একটু অ্যাড করি যে সাপোর্ট পার্সনের একটা প্রভিশন আছে রুলসে, যারা বাচ্চাটির সাথে থাকবেন, এবং যেটা হরিসাধন বলছেন যে বাচ্চাটির সাথে মানে যখন 164 দেবে তখন কেউ যদি তার ট্রাস্টেড কেউ একজন থাকে, এগুলোর প্রভিশনস আছে। এবং let me say Raksha as a network has already collaborated with TDH and other organizations, এবং এই সাপোর্ট পার্সনের তো ট্রেনিং লাগে, দুম করে তো আর যে কেউ এটা করতে পারে না। তো এই একটা ট্রেনিং রাক্ষা কিন্তু অলরেডি কন্ডাক্ট করেছে আমাদের পশ্চিমবাংলায়। ইনফ্যাক্ট আজকাল বোধহয় এগুলোর সেকেন্ড ফলো আপ ট্রেনিংসও হচ্ছে। এবং এই এই যে গ্রুপটা তৈরি হচ্ছে, আশা করা যায় এবার দিস ক্যান they can start their work. Yes, it will take some time, but I think Raksha is actually taking a big role in creation of support persons in this state at least. Yeah. Absolutely, Deepda. I was coming to that only. যে Raksha support persons এর training conduct করেছে। ইনফ্যাক্ট Raksha মেম্বার্সরাও সেটা অ্যাটেন্ড করছে। তো Raksha obviously চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আমরা এই বিভিন্ন ইস্যুগুলোর উপরে কথা বলতে পারি যে কোনো সময়। এই সেশনের যেহেতু টাইম লিমিটেড বলে আমাদের এই আলোচনাটা আজকে শেষ করতে হবে, কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু রাইট টু আস। ডক্টর মুখার্জির জন্য, দীপদার জন্য, কৌশিকের জন্য যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ রাইট টু আস এন্ড উইল মেক শিওর দ্যাট উইল গেট ইট আনসার্ড। আর আপনাদেরকে আমরা ডেফিনেটলি আলোচনার একটা স্কোপ করে দেব। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুখার্জি, দীপদা, কৌশিক, তোমরা টাইম বার করে। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন। আমরা অনেক কিছু আলোচনা করলাম। আমাদের এই একটা ছোট প্রচেষ্টা ছিল রাক্ষা আর ওয়ে টু সানশাইনের তরফ থেকে, যাতে ছেলেদের না বলা কথাগুলোকে আমরা তুলে ধরতে পারি। ছেলেদের যে যৌন নির্যাতন হয়, ছেলে শিশুদের যে যৌন নির্যাতন হয় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে 16th, তো সরি টুডে 17th, গতকাল থেকে বাচ্চারা স্কুলেও ফেরত গেছে। তো আমি সবাইকে বলবো যে ডেফিনেটলি এই কনটেক্সটে
চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বা যে কোনো অ্যাবিউজের থেকে একটু সচেতন থাকবেন, প্লিজ রিচ আউট। আমাদেরও প্রচুর আরো কাজ করতে হবে যাতে আমরা এই আলোচনাটা আরো বারবার অর্গানাইজ করতে পারি। কারণ দীপদা যেটা বললো, আমি একদম একমত দীপদা তোমার সাথে, যে একবার এই আলোচনাগুলো করে কিছু হয় না, এটা বারবার বারবার ডেফিনেটলি, যাতে এটা আমাদের কোথাও না কোথাও মানে সিস্টেমের মধ্যে, আমাদের যে পরিকাঠামো আছে, মানসিক পরিকাঠামো, তার মধ্যে ঢুকে যেতে পারে। So thank you so much once again, and thank you for a lovely discussion. Thank you. It was a great learning experience for me. Thank you. We all had a lovely learning experience. Thank you so much, Dr. Mukherjee. Thank you, Dibda. Thank you, Kaushik. Thank you. We look forward to more such conversations and discussions in the future. Thank Sure. you. Thank you. Okay. Bye. Bye.